স্যার যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছেন: জাতীয় শুদ্ধাচার পুরস্কার 2024, চিকিৎসা বিজ্ঞান বিষয়ক গবেষণায় এশিয়ায় চ্যাম্পিয়ন 2024, চিকিৎসা বিজ্ঞান বিষয়ক গবেষণায় বাংলাদেশের চ্যাম্পিয়ন 2021 থেকে 22, মানবাধিকার শান্তি পদক চিকিৎসা 2024, মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড 2023, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সার্ক ইএনটি কংগ্রেস অ্যাওয়ার্ড 2016। এত অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন ইএনটি স্পেশালিস্ট, স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমাকে বলতাম, বাবা তুমি কি হবা, বললেই বলতাম হ্যাঁ ডাক্তার হবো ইনশাআল্লাহ। যখন আমি 1-2-তে পড়ি তখনকার ডাক্তারদের নামও আমার মনে আছে আলহামদুলিল্লাহ, এবং তারা সবাই বড় মাপের ডাক্তার ছিলেন। আপনাদের স্যারদের সঙ্গে আমি ঝগড়াও করছি। তো ওনার কাছে কি আমি তো স্যার, ছিলাম। একটা গল্প যদি বলতেন ডাক্তারের সাথে পেশেন্টের ঝগড়া। আমার মায়ের 3 ছেলে, আমরা 3 ভাই, প্রত্যেকেই মোটামুটি নিজ নিজ ক্ষেত্রে এস্টাবলিশ। নিজে পড়াশোনা কম করেছেন তুলনামূলক, বাট হার ভিশন ওয়াজ নাইস। উনি পড়াশোনা, কাগজপত্র, এই পেপারসের ব্যাপারে উনি অত্যন্ত যত্নশীল ছিলেন। 90, 91, 2, 3, 4, 5, 6, 7, 8 সব বছরের সমস্ত প্রেসক্রিপশন, ইনভেস্টিগেশনের কাগজ সব আছে। আমি অবাক হই যে এটা হাউ ইট ইজ পসিবল। এই যে আম্মা এই ব্যাপারে এত কেয়ারফুল ছিলেন, এই জন্য ওনার ছেলে ডাক্তার হয়েছে। প্যারেন্টসের দিক থেকে যে সাপোর্ট, যে ভিশন, যে টার্গেট, এটা খুব গুরুত্বপূর্ণ। কোনো একটা পডকাস্টের কোনো একজন গেস্ট, তার কথাবার্তা এরকম: আসলে তো হাসপাতালে এগুলো চিকিৎসা ব্যবসা, এখন বুঝি। হাসপাতাল মানে জীবাণু গিজগিজ করে অন্য আরো রোগীর কারণে, ফলে আপনি অসুস্থ হয়েছেন, হাসপাতালে না যাওয়াটা উত্তম। এগুলো তো ঔষধ না, ড্রাগস। ড্রাগ মানে কি? মাদক। প্রত্যেকটা ঔষধের মধ্যে কম বেশি মদের উপস্থিতি আছে। যে কোনো চিকিৎসার নামে মানুষের তৈরি যে কোনো সিনথেটিক ড্রাগস ভেতরে ঢোকানো হালাল হচ্ছে না। জ্বর হয়েছে, জ্বরে সুন্দর নাম দেওয়া যায় না? গোলাপ ফুল জ্বর, রজনীগন্ধা জ্বর দেবে না। ডেঙ্গু চিকুনগুনিয়া গুনগুন করবে, করুন না। এটা এত দুঃখজনক, জ্বরের নাম চিকনগুনিয়া, এর সাথে চিকেনেরও কোনো সম্পর্ক নেই, গুনাহেরও কোনো সম্পর্ক নেই। এখন বলেন যে কোভিড না, ওটার নাম আমরা দিই কমলা গাছ, এসব নাম। এগুলো তো হাস্যকর কথা। আসলে চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নেওয়া এটা সুন্নাহ। না জেনে ঢালাওভাবে যদি বলে দেন যে এটা হারাম, ওটা সব হারাম, সব ওষুধের মধ্যেই অ্যালকোহল বা হারাম জিনিস দেওয়া, কে বললো আপনাকে এই কথা? আপনি এত বড় মুফতি কোত্থেকে হলেন? আমি ক্যান্টনমেন্টের এলাকায় ঢুকলে একটা লেখা দেখি, এটা দেখলে আমার খুব ভালো লাগে। এই যে কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। মাঝে মধ্যে এমন হতো যে পড়া যেটুকু টার্গেট করেছি হয়নি, তখন রাত্রেবেলা দেখা যেত যে চেয়ারটা সরাই ফেলতাম রুম থেকে, ফ্যান বন্ধ করে দিতাম গরমের দিনে, না বাতাসে ঘুম আসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তাম। মেডিকেল অ্যাডমিশনের টেস্টের পরীক্ষা আমার জীবনের সবচেয়ে সহজ পরীক্ষা ছিল। যারা আমাকে আগে চিনতো, অনেকদিন পরে দেখলে তারা চিনতে পারে না, তবদা খেয়ে যায় বা এরকম, একটু অবাক হয় কি অবস্থা। আমার বিশাল বিশাল গোফ ছিল, একটু মিউজিক পছন্দ করতাম। অলমোস্ট ম্যাক্সিমাম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আমি প্লে করতে পারি। তখন থেকে এখন পর্যন্ত স্যার, এই পরিবর্তনটার কারণে কি কেউ আপনার সাথে সম্পর্ক ছিন্ন করছে? কলিগ বাংলাদেশে বেশ প্রভাবশালী লোকজন, সর্বজন শ্রদ্ধেয়, তারা আমাকে মাঝে মাঝে বিভিন্ন রকম কথা বলতেন যে এই কী শুরু করছে, হঠাৎ করে পাঞ্জাবি পড়া শুরু করছে, এরকম না, এটা কি অফিসিয়াল বেসে? আমাকে দেখে বলছে এই বল কি খবর। আমাদের সময়কার আমরা যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম আর এখনকার আপনাদের মধ্যে আমি দেখি এখন বিস্তর পার্থক্য। আমরা যখন মেডিকেলে ভর্তি হই ফার্স্ট ইয়ারে, তখন আমাদের ব্যাচে আমার জানা মতে বা যতটুকু মনে পড়ে একটা মাত্র ছেলে যার দাড়ি ছিল। যখন আমি আপনাদের কোনো একটা মিটিংয়ে গেলাম, আমি অবাক হয়ে যাই যখন দেখি প্রায় সবার মুখে দাড়ি, ছোট বড় যাই হোক, সবাই দাড়ি রাখাটা এটা একটা ক্লিন শেভ একদম নাই বললেই চলে। যে কোনো একটা সুন্নাহ আর যদি আমি বেশি ধারণ করতে পারি, সেটা তো আমার জন্য লাভ। আমি এটা থেকে কেন দূরে থাকবো? যদি এ থেকে আমি বেনিফিটেড হই এবং এতে আমার যদি কোনো কষ্ট না হয়, তো এটা করতে তো কোনো অসুবিধা নেই। বাল্লিগানি ওয়ালাউ আয়া, একটা ভালো আয়াত বা একটা ভালো কথাও যদি আমরা পারি, আল্লাহ রাসূলের বা কোরআন হাদিসের জিনিস যদি মানুষের সামনে একটু তুলে ধরা যায়, যদি জানানো যায়, এটাই আমাদের জন্য বেনিফিট। আপনি যদি আমার মতো মেডিকেল স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আমাদের সবারই কিন্তু কিছু কমন ফ্রাস্ট্রেশনের জায়গা আছে। 5 বছর এমবিবিএসে পড়াশোনাটা কিভাবে করব, এরপরে ইন্টার্নশিপ, তারপরে বিসিএস নাকি বিদেশে চাকরি, এই রকম ক্যারিয়ার সংক্রান্ত সংকোচ আর ভীতির জায়গাগুলো কিন্তু সবসময় আমাদেরকে ভেতরে কম বেশি পুড়িয়ে বেড়ায়। তবে বাস্তবতার খাতিরে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো, আপনি আমি একটু পড়াশোনা করলে, একটু লেগে থাকলে একটা না একটা সময় তো ইনশাআল্লাহ সফলতার মুখ দেখবই। কিন্তু তারপর
একবার সফল হয়ে যাওয়ার পরে আমাদের জীবন সংক্রান্ত পার্সপেক্টিভগুলো, আমাদের লাইফস্টাইল, চলাফেরা ঠিক কেমন হওয়া উচিত? সততা মেডিকেল পডকাস্টের আজকের অতিথি ডক্টর মোস্তফা কামাল আরিফিন স্যার, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত একজন ইএনটি স্পেশালিস্ট। অথচ উনার সাথে আমার এই প্রায় 2 ঘন্টা আলাপে আপনি বুঝতেই পারবেন না যে উনি আসলে ফাইন্যান্সিয়ালি এবং ক্যারিয়ার ওয়াইজ কতটা সফল একজন ব্যক্তিত্ব। এতটা বিনয়ের সাথে, এতটা মাটির সাথে মিশে গিয়ে উনি মানুষের সাথে ডিলিংস করেন। এমনকি উনি পেশেন্টকে যেভাবে হ্যান্ডেল করেন, বিশেষ করে বাচ্চা পেশেন্টদেরকে যারা নাক কান গলার সমস্যা নিয়ে আসে, ধমক না দিয়ে একদম আদর যত্ন করে উনি যেভাবে সেবাটা দেন, এই কথাগুলো কিন্তু আমাদের মতো মেডিকেল স্টুডেন্টদের জানা অনেক জরুরি। কাজে এপিসোডটা সম্পূর্ণ দেখবেন। আর আমার ছোট্ট ভাই বোনেরা, যারা তোমরা মেডিকেল অ্যাসপিরেন্ট, ডাক্তার হবার স্বপ্ন দেখছো, আমি তোমাদেরকে বলবো এই স্টেথোস্কোপ আর সাদা অ্যাপ্রনের এই আবেগী স্বপ্ন থেকে বের হয়ে এসে একজন সত্যিকারের সফল ডাক্তারের কথাগুলো শোনো। উনি কিভাবে ডাক্তার হওয়ার অনুপ্রেরণা পেয়েছিলেন সেই গল্পটা জানো। আর আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করব, সুযোগ থাকলে নিজের বাবা মাকে সাথে নিয়ে এপিসোডটা দেখার চেষ্টা করবে। কারণ স্যার কিন্তু ওনার শিক্ষা জীবনে ওনার মার কতটা অবদান ছিল, ওনার মা নিজে শিক্ষিত খুব বেশি না হলেও কতটা ভিশনারি ছিলেন, সন্তানদের ব্যাপারে কতটা যত্নশীল ছিলেন, এই কথাগুলো কিন্তু স্যার বলেছেন। কোনো অভিভাবক যদি আমার এই কথাগুলো এই মুহূর্তে শুনে থাকেন, অবশ্যই আপনার সন্তানকে ডাক্তার বানানোর ইচ্ছা থাকলে সন্তানকে নিয়ে এপিসোডটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বাংলাদেশে আপামর সাধারণ জনতা যারা আমাদের চ্যানেলে এসে এই পডকাস্টটা দেখার জন্য এখন টিউন ইন করছেন, আপনাদেরকে বলবো, আমাদের তো আসলে ডাক্তারদের সম্বন্ধে ধারণা খুব একটা ভালো না, পজিটিভ না। আমার ডাক্তারদেরকে কসাই বলি, ওষুধ কোম্পানির দালাল বলি, এরকম নানান কথাবার্তা আমাদের মাঝে প্রচলিত আছে। আছে একজন সত্যিকারের সফল ডাক্তার এবং একজন মেডিকেল স্টুডেন্টের আড্ডাটা শুনুন। একজন ডাক্তার অ্যাকচুয়ালি জীবন সম্পর্কে কেমন ধারণা রাখেন এবং উনার পার্সপেক্টিভগুলো কীরকম, এবং আরফিন স্যার যে শুধুমাত্র ইহকালীন জগৎ না, বরং পরকালীন বিষয় সম্বন্ধেও নিজের দিন সম্পর্কেও জ্ঞান রাখেন এবং নতুন নতুন কিছু জানার আগ্রহ রাখেন। এই জিনিসগুলো জানলে হয়তো ডাক্তারদের সম্বন্ধে আপনার ধারণাগুলো পাল্টে যেতেই পারে। যদি যায়, সেটাই আমাদের আজকের এপিসোডের সার্থকতা। আর ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্টদের জীবনের খোলামেলা গল্পগুলো কোনো রকম স্ক্রিপ্ট ছাড়া, কোনো রকম মার্কেটিং ছাড়া যদি আপনারা শুনতে চান, অবশ্যই আমাদের চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। সততা মেডিকেল পডকাস্ট, লেটস বি অনেস্ট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। স্যার, সততা মেডিকেল পডকাস্টে আপনাকে অনেক অনেক স্বাগতম। আমরা নর্মালি আমাদের গেস্টদেরকে 2টা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করি, যেটা হচ্ছে যে আমরা এই সততা মেডিকেল পডকাস্টের কোনো মার্কেটিং টিমে আমাদের গেস্ট আছেন কি না, অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমরা আমাদের গেস্টদেরকে কোনো কিছু বলার জন্য স্পেসিফিক কোনো স্ক্রিপ্ট ধরে দিচ্ছে কি না বা কোনো টাকা পয়সা দিচ্ছে কি না, এনিথিং। স্যার, আপনি আমার স্যার এই প্রশ্ন কোনোভাবে করা আপনাকে সম্ভবই না, স্যার ওইদিকে যাচ্ছি না। তবে এপিসোডটা শুরু করার আগে নর্মালি আমরা আমাদের গেস্টদেরকে কোনো ইন্ট্রোডাকশনও দিই না। আমারই সিনিয়র, জুনিয়র বা ক্লাসমেটরা এই শোতে আগে আসছে, তাদের সাথে বিভিন্ন বিষয়ে আড্ডা হয়েছে। তবে স্যার, আপনি যেহেতু আমাদের প্রথম একজন সিনিয়র, একজন ডাক্তার, প্র্যাকটিসিং ডাক্তার, তো ছোট্ট করে একটু ইন্ট্রোডাকশন দিব স্যারকে আমাদের অডিয়েন্সের জন্য। আমি শুধু স্যারের ভিজিটিং কার্ডে স্যারের পাওয়া অ্যাওয়ার্ডগুলোর নাম একটা একটা করে আমাদের অডিয়েন্সের জন্য বলছি, আপনারা একটু শুনবেন। স্যার যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছেন: জাতীয় শুদ্ধাচার পুরস্কার 2024, চিকিৎসা বিজ্ঞান বিষয়ক গবেষণায় এশিয়ায় চ্যাম্পিয়ন 2024, চিকিৎসা বিজ্ঞান বিষয়ক গবেষণায় বাংলাদেশের চ্যাম্পিয়ন 2021 থেকে 22, মানবাধিকার শান্তি পদক চিকিৎসা 2024, মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড 2023, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সার্ক ইএনটি কংগ্রেস অ্যাওয়ার্ড 2016। এত অ্যাওয়ার্ডপ্রাপ্ত একজন ইএনটি স্পেশালিস্ট, ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করা, এখন প্র্যাকটিস করছেন। আমাদের অনেক কাছের একজন মানুষ, আমাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি যেই কজন স্যার ঢাকা মেডিকেল কলেজে ছিলেন, আছেন, তাদের মধ্যে স্যার একজন। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা অনুষ্ঠানে ডাকার জন্য। স্যার, আমরা একটু আপনার ছোটোবেলার দিকে যদি যাই, আপনি স্যার কোন জেলায় বড় হয়েছেন, আপনার বাবা মা কি করতেন, ভাই বোন, একটু যদি পরিবার এবং ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটু আমাকে বলেন। আমার আব্বা পাসপোর্ট অফিসে জব করতেন, গভর্নমেন্ট জব। তো সরকারি চাকরির উছিলায় দেখা যেত যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্রান্সফারের চাকরি ছিল।
আমার বড় ভাইদের জন্ম হয়েছে সিলেট, আমার জন্ম চিটাগাং, এবং সেখান থেকে আমার জন্মের 13 দিনের দিন আব্বা ঢাকায় পোস্টিং হয়, তখন আবার ঢাকায় আসি। ঢাকায় সেখানে 1 বছরের মতো থাকার পরে আবার চিটাগাং ট্রান্সফার হয়। তখন চিটাগাংয়ে আমি বেড়ে উঠেছি প্রায় 9.5-10 বছর। আমি ক্লাস 4-এ থাকতে তখন আবার ঢাকায় আব্বা বদলি হয়, তখন ঢাকায় আসি। ঢাকায় আসার পরে আব্বা এরপরে আরও বেশ কয়েকবার বদলি হয়, কিন্তু আমরা যে 94 সালে ঢাকায় ঢুকি তারপরে ঢাকা থেকে বের হওয়া হয় নাই বেসিক্যালি। আর চিটাগাংয়ে 94 পর্যন্ত আমি ক্লাস 1 থেকে 4 পর্যন্ত পড়তাম আজিজুর রহমান কচিবাগ স্কুলে, যেটা হচ্ছে বাকলিয়াতে। আর এরপরে ঢাকায় 94 সাল থেকে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে এসে ভর্তি হই, আমাদের বাসা খিলগাঁও। এখানে ভর্তি হয়ে এখান থেকেই আমার এসএসসি শেষ করি। তারপর এইচএসসিতে নটরডেম কলেজে ভর্তি হই। নটরডেম কলেজে গ্রুপ 1-এ ছিলাম, সেখান থেকে এইচএসসি শেষে তারপরে ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা মেডিকেলে চান্স পাই। এরপরে ঢাকা মেডিকেলে ছিলাম, বাসা হোস্টেল মিলিয়ে থাকতাম। তারপর এই তো ঢাকা মেডিকেলের পরের গল্প তো মানে পাশ করার পরে এমবিবিএস, তারপরে তো এফসিবিএস করলাম, এগুলো সবই ঢাকায় থেকে। তারপর চাকরি জীবনে 2012 সালে জয়েন করলাম। প্রথমে চাঁদপুর, আমার নিজের এলাকা বা নিজের বাড়ি হচ্ছে চাঁদপুর, জন্ম চিটাগাং কিন্তু বাড়ি হচ্ছে চাঁদপুর। তো চাঁদপুর জেলার কচুয়া উপজেলা হচ্ছে আমাদের বাড়ি। তো সেখানেই আমার প্রথম পোস্টিং ছিল। তারপর সেখান থেকে 2 বছর যেটা ম্যান্ডেটরি থাকতেই হয় গ্রামে, সেটার পরে ঢাকা মেডিকেলে আমার সুযোগ হয় সহকারী রেজিস্ট্রার হিসেবে নাক কান গলা বিভাগে জয়েন করি। সেখান থেকে এরপরে সহকারী রেজিস্ট্রার, তারপরে ইনডোর মেডিকেল অফিসার, তারপর রেজিস্ট্রার, তারপর আবাসিক সার্জন হিসেবে ছিলাম। ঢাকা মেডিকেলে অনেকগুলো পোস্টেই আমি ছিলাম আলহামদুলিল্লাহ। আমার কর্মজীবনের প্রায় পুরোটাই ঢাকা মেডিকেলেই ছিল। রিসেন্টলি এই কিছুদিন ধরে আমি এখনও চাঁদপুরে আছি। আর এই তো স্যার পুরা গল্প, জীবনের গল্পটাই ছোট করে বলে ফেলেছেন আলহামদুলিল্লাহ। আমরা আস্তে আস্তে পুরো সবগুলো অংশকে একটু ডাইসেক্ট করব। স্যার, যদি আপনার শিক্ষা জীবনে ওই ক্লাস 11-12 এইচএসসির সময়টাতে আসি, বা আরেকটু পেছনে গেল ধরেন 9, 10, 11, 12, ওই সময়টা থেকেই তো মোটামুটি একটা চিন্তা ভাবনা শুরু হয় যে আমি ভবিষ্যতে কী করব বা আমার কোন সাবজেক্টগুলো ভালো লাগে। তো স্যার, আপনার কি পার্টিকুলারলি এমন কোনো ইনসিডেন্ট লাইফে ছিল যেখান থেকে মানে ডাক্তার হব এমন ভেবেছেন বা সেই অনুযায়ী প্রিপারেশন? ডেফিনেটলি এটা আসলে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি 9, 10, 11 থেকে না, আমি ছোটোবেলা থেকেই আমার ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। আচ্ছা। একদম ফ্রম দ্য ভেরি মানে চাইল্ডহুড। যেমন আমি বেসিক্যালি যদি আরও বলি যে আমার নাক কান গলার ডাক্তার হওয়ারই স্বপ্ন ছিল। ও বাবা। কারণ হচ্ছে আমি বেসিক্যালি ইএনটি বা নাক কান গলার ক্লাসিক্যাল পেশেন্ট। আচ্ছা। ছোটোবেলা থেকেই আমার একদম যখন মায়ের দুধ খাওয়ার বয়স, সেই সময় থেকে আমার ক্রনিক অটাইটিস মিডিয়া, কান পাকা রোগ ছিল। 1 নম্বর ঠান্ডা লেগে থাকতো, তারপরে অ্যাডিনয়েডের প্রবলেম ছিল আমার। বিশেষ করে কয়েক বছরের ছবি যদি বলি, যে 8, 9, 10 বছর বয়সে যত আমার ছবি, বেশিরভাগ ছবিতে আমি হা করা, মানে যেটা অ্যাডিনয়েডের একটা ক্লাসিক্যাল চেহারা আছে। আপনি জানেন যে নাকের পিছে যে মাংসের টুকরাটা থাকে এটাকে বলে অ্যাডিনয়েড। গলায় যেমন 2টো টনসিল থাকে, গলায় টনসিল 2টো বড় ছিল, নাকের পেছনের অ্যাডিনয়েডও বড় ছিল। আচ্ছা আচ্ছা। ফলে আমি হা করে থাকতাম কিছুটা। সেই সমস্যার কন্টিনিউয়েশন থেকে কান পাকা রোগ হয়, কানে ব্যথা হতো, কান দিয়ে পুঁজ পানি আসতো। তো আমাকে খুব ফ্রিকুয়েন্টলি নাক কান গলা ডাক্তারদের কাছে আব্বা আমার নিয়ে যেতেন যে কয়েকদিন পর ছেলের কানে ব্যথা, তারপর ঠান্ডা লাগে, হাঁ করে ঘুমায়। তো এইভাবে আসলে বেসিক্যালি ছোটোবেলা থেকেই নাক কান গলার, আমরা তখন চিটাগাংয়ে থাকতাম, চিটাগাংয়ের মানে চট্টগ্রামের বড় বড় নাক কান গলা অনেক ডাক্তারদের কাছে আব্বা নিয়ে যেত, কয়েকদিন পরই যেত। বিশেষ করে আপনি জানেন যে কান ব্যথা যখন হয় তখন এটা আসলে অন্য কোনো ব্যথা এর সাথে তুলনীয় না। কানের ব্যথা, আর হচ্ছে দাঁতের ব্যথা, আর হচ্ছে প্রেগনেন্সির পেইন, এই 3টাকে মানে বলা হয় যে মানে ওয়ান অফ দ্য মোস্ট, মানে কী বলবো, অনেক বেশি সিভিয়ার পেইন এগুলা। আর এখন আরেকটা জানি আমরা যে পেনকিয়াটাইটিসের পেইন, এগুলার পেইনের সাথে আসলে অন্য কিছু তুলনা হয় না। তো ছোটোবেলা আমার মাঝে মাঝেই প্রতি বছর মানে কয়েক মাস পরই কানে ব্যথা হতো, গলা ব্যথা হতো। তো এটার জন্য আমাকে খুব ফ্রিকুয়েন্টলি নাক কান গলা ডাক্তারদের কাছে যেতে হতো। ফলে পরবর্তীতে যখন যেতাম, ডাক্তারদের প্রতি একটা ভালো লাগা কাজ করতো। কেন? আমি প্রচণ্ড পেইন নিয়ে ডাক্তারের কাছে যেতাম, কানে ব্যথা,
ডাক্তারের কাছে গেলে কানে সাকার মেশিন দিয়ে একটু সাক করে দিত, কানটা একদম ফ্রি, কান একদম চমৎকার। তারপর গলা ব্যথা, ডাক্তার সাহেব ওষুধ দিলেন, 1 ডোজ ওষুধ খাওয়ার পরে গলা ব্যথা ট্যাথা নাই, কানে ব্যথা নাই, গলা ব্যথা নেই। তো ডাক্তার আঙ্কেলদের কাছে যেতে আমি খুব পছন্দ করতাম, গেলেই তো ব্যথা ট্যাথা শেষ। তো ফলে এই প্রফেশনটাকে আমি খুব পছন্দ করতাম এবং আমার প্যারেন্টস এটাকে খুব মানে মোটিভেট করতাম, ইন্সপায়ার করতাম। দেখছো এখানে আসছে কত ভালো, এই ডাক্তার সাহেব কত ভালো আসছে, তারপর তোমাকে দেখছে, এখন ওষুধপত্র দিয়েছে, তুমি ভালো হয়ে গেছো আলহামদুলিল্লাহ। তারাও খুব এই প্রফেশনকে পছন্দ করতেন। আমার বাবা মার কেউ ডাক্তার না, কিন্তু ডাক্তারদের কাছে গেলে যখন আমরা খুব দ্রুত সুস্থ হয়ে যেতাম তখন আবার তো ডাক্তারদের জন্য দোয়া করতেন, ভালো কথা বলতেন। তো ছোটোবেলা থেকেই ডাক্তারদের প্রতি একটা ভালো লাগা কাজ করতো। আমি জানি না সবার জন্য কি, কিন্তু আমার ক্ষেত্রে এটা খুব মানে শক্তিশালীভাবে ছিল। বিশেষ করে কয়েকজন ডাক্তারের নাম না বললেই না। ছোটোবেলা আমি যেমন ওই চিরাঙের মোহাম্মদ হোসেন স্যার ছিলেন, কামাল স্যার ছিলেন, আমি ওনাদের নাম পর্যন্ত মনে করতে পারি। আর তারপর হচ্ছেন একটু বড় হওয়ার পরে যখন আমরা ঢাকায় শিফট করলাম 94-এ, তখন প্রফেসর আলাউদ্দিন স্যার ছিলেন। তখন স্যার আপনার বয়স কত? 94-এ 94-এ মানে আমি ক্লাস 4-এ পড়ি, 10 বছর। তখন থেকেই স্যার আপনি ওনাদের নাম পর্যন্ত না জানেন? না না না, এটা তো জানতেই হবে, কারণ আমরা জানতাম এবং আমার বাসায় ডাক্তারদের নিয়ে আলোচনা হতো। আচ্ছা, আমি বলছি যখন আমি 1-2-তে পড়ি তখনকার ডাক্তারদের নামও আমার মনে আছে আলহামদুলিল্লাহ, এবং তারা সবাই বড় মাপের ডাক্তার ছিলেন। চট্টগ্রাম শহরের, তারপরে হচ্ছে ঢাকার বড় বড় ডাক্তারদের কাছে গিয়েছিলাম। আলাউদ্দিন স্যারের কাছে আব্বা খুব যেতেন, যিনি নাক কান গলার একদম জীবন্ত কিংবদন্তি, যার হাত দিয়ে বাংলাদেশের নাক কান গলা অনেক উঁচু স্থানে চলে গিয়েছে আলহামদুলিল্লাহ। এবং ইএনটি সাবজেক্টের ডেভেলপমেন্টে যার রোল অপরিসীম, সেই আলাউদ্দিন স্যারের হাতে আমার অ্যাডনোটনসিলেক্টমি অপারেশন হয়েছে 94-এ। হ্যাঁ, ঢাকায় আমরা তখন নতুন আসি, ঢাকা শহরের কিছু চিনি না, কিন্তু আমি চিনি যে লেক সার্কাস কলাবাগানে মেডিএইড হাসপাতাল, সেখানে আমার অপারেশন। এই জন্য আমি কলাবাগান জায়গার নাম জানতাম এবং এইটুকু পর্যন্ত জানতাম এবং স্যারের ওখানে যেতাম। আর তার আগে প্রাণগোপাল স্যারেরও চিকিৎসাধীন ছিলাম কিছুদিন। তো এইভাবে নাক কান গলা ডাক্তারদের সাথে আসলে ছোটোবেলা থেকেই একটা সম্পর্ক ছিল। অনেক মজা করতাম, অনেক আদর করতো, ছোটো ছিলাম, কথা বলতাম অনেক বেশি। তো ডাক্তারদের ওখানে অনেক মজার মজার ইভেন্ট ছোটোবেলা থেকেই ছিল। সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা, যে যখন দেখতাম যে ডাক্তারের কাছে গেলাম ব্যথা নিয়ে, বের হয়ে আসছি কান টান ফ্রি, বাসায় আসার পরে ওষুধ 1-2 ডোজ খাওয়ার পরে পেইন ফ্রি, তখনই ছোটোবেলা থেকে ডাক্তারদের প্রতি একটা ভালো লাগা কাজ করতো এবং প্যারেন্টসরা এটাকে সবসময় প্রমোট করতেন, মানে ইন্সপায়ার করতেন। তখন আমাকে বলতাম, বাবা তুমি কী হবা, বললেই বলতাম হ্যাঁ ডাক্তার হবো ইনশাআল্লাহ। তারপর প্রাইমারি স্কুল থেকে? একদম একদম প্রথম থেকেই ওই ছোটো বাচ্চাদেরকে জিজ্ঞেস করে না কী হবে, বলে যে খেলোয়াড় হবো। তারপর মাঝখানে শখ হইলো যখন জিজ্ঞেস করতে যে কী হবা, তখন দেখতাম যে পাইলটরা প্লেনে করে উড়ে এই সেই। তো ডাক্তারের পরে আমার দ্বিতীয় পছন্দ ছিল ছোটোবেলা থেকে যে পাইলট হবো, তাহলে আকাশে উড়া যায়, একদম যখন ইচ্ছা হবে আকাশে উড়বো। তো এরকম একটা চিন্তা ছিল, কিন্তু সেটাও খুব দ্রুতই আবার চেঞ্জ হয়ে আবার ডাক্তারিতেই চলে আসে, কারণ আমার তো খুব ফ্রিকুয়েন্টলি ডাক্তারের কাছে যেতে হতো। এবং এই বেসিক্যালি নিজে খুব মানে এই একটা রোগে আমি, এই ঠান্ডা জাতীয় রোগ এবং কান ব্যথা, গলা ব্যথা, এই জিনিস আমাকে খুব কষ্ট দিতে বিধায় এই ডাক্তারদের কাছেই সবসময় যাওয়া হতো এবং তারা আমার কাছে অনেক উপরের, মানে তাদের সম্মান ছিল। আর তারপর যখন একটু এই 4-এ উঠলাম, এই অপারেশন হলো, তখনও দেখলাম বাহ, আলাউদ্দিন স্যারের কথা স্পেশালি বলতে হয়, কারণ তখন আমি বেশ খানিকটাই বড়, ক্লাস 4-এ পড়ি। আলাউদ্দিন স্যারকে দেখতাম যে সে বিশাল বড় একটা মানুষ, লাল টকটকে, দেখতে শুনতে খুব সুন্দর, মানে বিদেশিদের মতো চেহারা। তারপর দেখতাম যে উনি কথা বলছেন, লোকে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে, আশেপাশে অনেক লোকজন। তো মানে ওনার কথাবার্তা, নড়াচড়া, এটা অনেক ইনফ্লুয়েন্সিয়াল ছিল। এবং পরবর্তীতে আমরা শুনেছি, যখন আমি ডাক্তারি পড়ি বা নাক কান গলা বিষয়ে যখন এন্ট্রি হয়ে যায় আমার, পরবর্তীতে শুনলাম যে উনি কত বড় লিজেন্ড ছিলেন এবং আক্ষরিক অর্থে উনি সাবজেক্টের জন্য অনেক কিছু করেছেন। তো আমার স্যাররা অনেক সময় বলেন যে বাংলাদেশে যত বড় বড় এখন সিনিয়র প্রফেসর এবং যারা রিটায়ারমেন্টে চলে গিয়েছেন ইএনটি সাবজেক্টে, তারা সবাই বলেন ইজ দ্য মানে ফাদার অফ মডার্ন ইএনটি ইন বাংলাদেশ, বা এই ধরনের কিছু কথা অনেকে বলেন। তো স্যারকে খুব ভয় করতেন, সমীহ করতেন। তো আমি বলতাম যে আপনাদের স্যারদের সঙ্গে আমি ঝগড়াও করছি। তো ওনার কাছে কি, আমি তো ছিলাম একটা গল্প যদি বলতেন, ডাক্তারের সাথে পেশেন্টের ঝগড়া। না, আমি তো ছিলাম ছোট যখন আমি এই স্যারের ওখানে গিয়েছি একদিন। তো আমি স্যারের সামনে চেয়ারে বসলাম, তো উনি আমাকে এখন এক্সামিন করবেন, কান দেখবেন। তখন এর মাঝখানে অন্য 1 বা 2 লোক এসে তার সাথে স্যারকে সালাম দিয়ে কিছু একটা কথা বলছিলাম। আমি কিছুটা বিরক্ত হলাম, আমাকে উনি প্রশ্ন করে উত্তর না শুনে এদের সাথে কথা বলতেছে। তখন যেটা হলো যে
তারপর স্যার আবার আমাকে যখন দ্বিতীয়বার জিজ্ঞেস করেন ওই লোকটা সরে যেতে, আমি খুব বিরক্ত। তার মানে আপনি তো আমার দিকে খেয়াল করেন না, অন্যদিকে কথা বলেন। তখন তখন স্যার হেসে দিল। তারপরে আবার আমি এর আগে যখন মাসখানেক বা 1-1.5 মাস আগে স্যারের কাছে গিয়েছিলাম, তো আমাকে বলছে যে 1 মাস পরে আসবে। আমি তখন বলছিলাম আমার প্যাড লাগবে, আমি প্যাডে স্টিকার জমাতাম। তখন বলেছিলাম যে আমাকে প্যাড দিবেন আঙ্কেল। তখন ওই দিন স্যার যে কোনো কারণে প্যাড ছিল না হয়তো, পরের মাসে এসে আমি বললাম আমাকে প্যাড কই। তখন উনি বললেন যে এখন মানে ওই মুহূর্তে স্যারের কাছে ওই দিনও ছিল না। তখন আমি রেগে গেলাম, আমি বললাম, আপনাকে বললাম প্যাড দিতে, আপনি প্যাড দিলেন না। আবার অনেক কথা জিজ্ঞেস করেন আমাকে, বলেন হ্যাঁ করো, এই কান দেখো, এই সেই। তো আমি যেটা বললাম সেটা তো আপনি দিলেন না। তারপর উনি হাসতেছেন, বলছে দেখছো এই পিছিয়ে আমার সাথে ঝগড়া করে। তো যাই হোক, উনি ওনার ভাবে করে বললেন, হাসতেছিলেন। তারপরে যাই হোক, তো এইরকম আর কি ওনার সাথে একটু তারপরে আমার মনে আছে যে যখন ওই একবার সম্ভবত উনি যে কোনো কারণে আমাকে মানে কোলে নিয়েছিলেন বা এরকম মানে কাছে টেনে নিয়ে, আপনি জানেন যে নাক কান গলা রুগী দেখতে হলে খুব ক্লোজ, একদম কানের ভিতরে মেশিন দিয়ে একদম গালে লেগে যায়, এরকম একটা অবস্থা থাকে। তো আমাকে খুব আদর করেছিলেন উনি ধরে, যে এই ছেলেটা তো খুব ভালো। তারপরে এরকম কি জানি জিজ্ঞেস করেছিলেন, উত্তরও দিয়েছিলাম। তারপরে সেগুলো ডিটেলস মনে নেই, কিন্তু আমাকে খুব আদর করেছিলেন। তখন আমার খুব ভালো লাগলো, আমাকে বলছে একটু ব্রিলিয়ান্ট। ঠিক আছে। তা যাই হোক, বড় মানুষরা আলহামদুলিল্লাহ। তো অনেক সময় ছোটবেলা থেকেই নোটিস করতে পারে যে তাদের ছোট ছোট ছেলে মেয়েদের পটেনশিয়াল কোন দিকে আছে। হয়তো স্যার হয়তো আপনাকেও জেম হিসেবে আইডেন্টিফাই করছেন স্যার, এই জন্য হ্যাঁ, আলাউদ্দিন আদরটা স্যার, বেশি করছেন। এক্স্যাক্টলি। আলাউদ্দিন স্যারের সাথে আসলে আরেকটা তো কথা না বললে এটা অন্যরকম। কারণ ফরচুনেটলি বা আনফরচুনেটলি যাই বলি, আমি যখন ইএনটিতে আমার ক্যারিয়ার শুরু হয় ঢাকা মেডিকেলে, যখন আমি অনারারি হিসেবে 2010-এর শেষে মানে 11 থেকে যখন অনারারি ট্রেনিং শুরু করি, জাস্ট আমাদের জানুয়ারি থেকে ট্রেনিং শুরু, শুনতে পেলাম যে মার্চ মাসে আলাউদ্দিন স্যার মৃত্যুসজ্জায়, বা এরকম তার লাংসে ক্যান্সার হয়েছে। তো এটা শুনে আমার খুব খারাপ লাগলো যে এই লোকটা আমার ছোটোবেলা অপারেশন করছে, তার সাথে দেখাই হইলো না। শুনলাম ছোটোবেলা দেখছি এরকম মানে খুবই হ্যান্ডসাম। স্যার যখন পেয়েছেন তখন আপনি কোথায় আছেন? আমি তখন ঢাকা মেডিকেলে অনারারি ট্রেনিং করি প্রফেসর AF মহিউদ্দিন খান স্যারের আন্ডারে। আচ্ছা আচ্ছা। তো এই AF মহিউদ্দিন খান স্যার আমাকে ভীষণ আদর করতেন। পরে হঠাৎ করে শুনতে পেলাম যে এরকম আলাউদ্দিন স্যার একজন, উনি খুবই অসুস্থ, ওনাকে ব্লাড দেওয়া লাগবে। আমি বললাম এটা কোন আলাউদ্দিন স্যার? তখন বুঝলাম যে আরে আমাদের সেই ছোটোবেলার আলাউদ্দিন স্যার। তখন বুঝে যাক উনি বেঁচে আছেন। পরে শুনলাম যে এরকম খারাপ, তখন খুবই খারাপ লাগলো। আমি বললাম এই লোকের সঙ্গে তো দেখা করতে হবে। আমি দেখেছি সেই ছোটোবেলায় 94-এর পরে স্যারের সাথে আমার বেসিক্যালি আর দেখা হয়নি। কিন্তু না, 94-এ তো অপারেশন করলেন, 95 বা 6-এর পরে মনে হয় আর দেখা করিনি। তো আমি যেটা বলছি এটা 2011 সালের কথা। মাঝখানে অনেকগুলো বছর কেটেছে, তখন আমার খুব আগ্রহ ওনাকে গিয়ে দেখে আসি। তখন শুনলাম যে ওনার মানে খুব খারাপ অবস্থায় লাং ক্যান্সারের। তখন হলো যে ওনার একটু ব্লাড লাগবে, ব্লাড গ্রুপ হচ্ছে O পজিটিভ। আমরা লাভ দিয়ে উঠলাম যে হ্যাঁ ব্লাড দিতে যাব। আপনি জানেন যে মেডিকেল স্টুডেন্ট বা ডাক্তার আমাদের আসলে হরদমই ব্লাড দেওয়ার প্রয়োজন হয়, এবং আমরা সবাই খুশি মনে এটা দিয়ে আসি। তখন বললাম একটা অপরচুনিটি পাওয়া গেছে, গিয়ে ওনার সাথে দেখা করে আসি। তো গেলাম ব্লাড দিতে। তা স্যার তখন স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সময় ওনার সঙ্গে দেখা, ব্লাড দিয়ে তো চলে আসবো। তখন আমি বললাম যে না, মনে মনে চিন্তা করছিলাম যে ব্লাড দিতে গিয়েছে তো ওইটা ব্লাড ডোনেশন তো অন্য জায়গায় দেয়। আমি ভাবতেছিলাম যে ওনার সাথে যদি দেখা করা যেত খুব ভালো হতো। এই ভাবতে দেরি, তখন দেখা গেলো যে আলাউদ্দিন স্যার, এই আমাদের আরেকজন ENT প্রফেসর আছেন নাসিমা আক্তার ম্যাডাম মানে স্যারের খুব ক্লোজ, স্যারের একদম ডাইরেক্ট স্টুডেন্ট। তখন নাসিমা আপাকে বা আর কাউকে দিয়ে বলেছে যে এই ব্লাড দিতে আসছে কে রে, ENT ছেলে নেই করে একটু আসতে বলো তো। তা আমি তো একদম শুনে খুশি, আমি দৌড়ে গেছি, গিয়ে দেখা করে আসি। ওনাকে দেখে এত মায়া লাগলো আর এত খারাপ লাগলো। আমি যে হ্যান্ডসাম রাজার মতো একটা লোককে দেখেছি, সেই লোকে দেখে মাথায় চুল টুল পড়ে গেছে। তারপরে অবশ্যই উনি ওই সময় অনেক হ্যান্ডসাম ডেফিনেটলি, কিন্তু খারাপ লাগলো যে একদম একটা Cancer অসুস্থ patient। লোক বসে আছেন। তারপর আমার সাথে দেখা হওয়ার পরে আমি যখন পরিচয় দিলাম, তখন আমাকে খুব করলেন। আমি পরে বের হওয়ার আগে বলছে আপনি কিন্তু আমার অপারেশন করছেন, আমার অ্যাডেনোয়েড টনসিল আপনি ফেলে দিচ্ছেন। বলছে স্যার হেসে দিল, বলছে তাই নাকি? আমি যে হ্যাঁ। তো তারপরে নাসিমা আপা দেখিয়ে বলছেন যে দেখছেন স্যার আপনি অপারেশন করছেন, এখন সেই ছেলে আপনার ব্লাড দিতে আসছে। তো স্যার আমাকে খুব দোয়া করলো, ভালো ভালো কথা বললো। পরে তারপর চলে আসলাম। এই ঘটনার জাস্ট 2 সপ্তাহের মধ্যেই স্যার মৃত্যুবরণ করেন এবং আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে চলে যান। তো
এর এক সপ্তাহ পরেই আমার বিয়ে, এই 25শে মার্চে আমার বিয়ে ছিল। জাস্ট এই ঘটনাটা সম্ভবত 11 বা 12ই মার্চ। যাই হোক, তা আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক। এই আলাউদ্দিন স্যারের আমিন। কথা না বলে আমি আসলে কোনো এই ধরনের আলোচনা শেষ করতে পারি না, কারণ এই লোকের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। স্বাভাবিক স্যার। কৃতজ্ঞতা এই কারণে যে উনি আমার অপারেশন করার পরে ইট জাস্ট চেঞ্জড মাই লাইফ। আদারওয়াইজ আমি ছোটোবেলায় খুব অসুস্থ থাকতাম, শুধু এই রোগেই অসুস্থ থাকতাম। মানে এটা বাদে আমি খুব শক্তিশালী একটা বাচ্চা ছিলাম, কিন্তু এই রোগে বছরে 2-3 বার আমাকে একেবারে কাবু করে ফেলতো। কিন্তু উনি সার্জারি করার পরে টোটালি আমার মাউথ ব্রিদিং এটা বন্ধ হয়ে গেল, মুখ বন্ধ হয়ে গেল, কান টান ভালো, সব দিক থেকে ভালো। তখন মানে এখন পর্যন্ত স্টিল নাও বিলিভ মি, আমি যে প্রতিদিন রোগী দেখি, প্রায় প্রতিদিনই আলাউদ্দিন স্যারের জন্য আমার দোয়া করা হয়। রোগীদের সাথে কথা বলতে গেলে ওনার প্রতি দোয়া আসে। এবং মানে আমাকে পেশেন্টরা বলে যে স্যার এই অপারেশন করলে রোগী কি বাঁচে, অনেক রোগী মারা যায়, এই হয় সে। আমি যে তাহলে এই ঘটনাগুলো আমার ক্ষেত্রেই হইতো আগে। আমি যে 1994 সালে এই অপারেশন আমার হয়েছে, এবং যে ভদ্রলোক এই অপারেশন করেছেন তার জন্য প্রতিদিন দোয়া করি আলহামদুলিল্লাহ যে দ্য ডিসিশন ওয়াজ গুড, মানে পারফেক্ট। এবং অনেকেই অপারেশন তখন না করে বিভিন্নভাবে ওষুধ টষুধ দিয়ে, যে কারণে আমার আলটিমেটলি 10 বছর বয়স পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হয়েছে। বেসিক্যালি অপারেশনটা আরও আগেই করা দরকার ছিল। আমি এখন যখন পুরনো রেকর্ডগুলো দেখি তখন দেখি যে খুব ঝাপসা ঝাপসা এক্সরে। সেখানে দেখলাম যে না, আমার অ্যাডিনয়েড বেশ বড়ই ছিল, কিন্তু সবাই এনিহাও ওষুধপত্র দিয়ে ট্রাই করেছিল বহুদিন। কিন্তু আলাউদ্দিন স্যার যখন আমার বাবাকে দেখে একদম ঘাড়ে ধরে বললো যে হেই মান্নান সাহেব, তোমার ছেলের অপারেশন করে লাগবে, করে দাও, করে দিই আমরা। আব্বার সাথে সাথে এক্স-রে রিপোর্ট এখনো আপনার কাছে আছে? এখনো আছে, বিলিভ মি, এখনো আছে। সেই রিপোর্টগুলো ঘোলা ঘোলা, অনেক কম বোঝা, স্বাভাবিক, বাট স্যার। এখনো আছে। এটা আমি আমার পেশেন্টদেরকে সবসময় বলি বা সবাইকেই বলি, এটার একটা ইম্পর্টেন্স আছে। ওল্ড রেকর্ডস রাখা ফিউচার আমার মা রেফারেন্সের জন্য। খুব বেশি উচ্চ শিক্ষিত না, কিন্তু অনেক উচ্চ শিক্ষিত লোকদের মধ্যে এই জিনিসটার অনেক ঘাটতি। ইভেন ক্ষেত্র বিশেষে আমার মধ্যেও ঘাটতি। আমি বলি যে আমার মায়ের 3 ছেলে, আমরা 3 ভাই। আমরা সবাই মোটামুটি ভালো পড়াশোনা করেছি, এখন প্রত্যেকেই মোটামুটি নিজ নিজ ক্ষেত্রে এস্টাবলিশড। সেক্ষেত্রে বলি যে উনি যে পড়াশোনা কম করেছেন তুলনামূলক, বাট হার ভিশন ওয়াজ নাইস। ওনার লক্ষ্য ছিল উপরে যে, এবং উনি এই পড়াশোনা কাগজপত্র দিস মানে এই পেপারসের ব্যাপারে উনি অত্যন্ত যত্নশীল ছিলেন। আমার ছোটোবেলা থেকে এখন পর্যন্ত বেশিরভাগ ডাক্তারি কাগজ, মানে 91-এর আগের খবর আমি খুব ভালো জানি না, কিন্তু এরপরের জিনিসগুলো আমার মনে আছে। এবং সব ডাক্তারি ফাইল আম্মা এখনও রেখে দিয়েছেন, যেগুলো আমি বেশ কিছু বছর আগে এটা হাতে নিয়ে নিয়েছি। কিন্তু আমার সেই 87-এর কাগজ আমি দেখেছি, হ্যাঁ, জাস্ট জন্মের পরে। কিন্তু 90, 91, 2, 3, 4, 5, 6, 7, 8 সব বছরের সমস্ত প্রেসক্রিপশন, ইনভেস্টিগেশনের কাগজ সব আছে। তো আমি অবাক হই যে এটা হাউ ইট ইজ পসিবল। কিন্তু অবাক হওয়ার আম্মা এটা মতোই। রাখতো। এই জন্য আমি আমার পেশেন্টদেরকে মাঝে মধ্যে বলি, এসে বলছি স্যার সব হারাই ফেলছি, সিএনজিতে যাওয়ার সময় রেখে চলে গেছি। আমি বলি এই যে আম্মা এই ব্যাপারে এত কেয়ারফুল ছিলেন, এই জন্য ওনার ছেলে ডাক্তার হয়েছে বা এরকম। উনি এই ব্যাপারগুলো কেয়ারফুল ছিলেন। ডাক্তার কী বলছে এটা মানে একেবারে একদম একটা খুব মানে মানতে হবে, এটা মানতেই হবে। যে যা কিছু বলেছে মানার মতো সেগুলো সবসময় মানতো, এবং আমাদেরকে পুশ করতো যে আরও পড়ো বাবা, আরও আদর করতো যে এটা করো সেটা করো। এই জন্য দেখা যায় যে প্যারেন্টসের দিক থেকে যে সাপোর্ট, যে ভিশন, যে টার্গেট, এটা খুব গুরুত্বপূর্ণ। স্যার এই ডাক্তারদের কথা মানার দিক থেকে একটা প্রসঙ্গ মাথায় আসলো স্যার। এটা আমি আরেকটু পরে আনতাম, তবে যেহেতু স্যার আপনি প্রসঙ্গটা নিয়ে ফেলেছেন, আগেই জিজ্ঞেস করি। রিসেন্টলি স্যার, জানি না সোশ্যাল মিডিয়াটা দেখেছেন কিনা, প্রবলি দেখেও থাকতে পারেন, একটা ক্লিপ খুব ভাইরাল। কোনো একটা পডকাস্টের কোনো একজন গেস্ট, তার কথাবার্তা এরকম যে বাংলাদেশের যেই ড্রাগ প্রেসক্রিপশন, মানে সরকারের তো একটা বরাদ্দ আছে যে যে ড্রাগ আনা হবে, ইম্পোর্ট করার বিষয়ে একটা বরাদ্দ থাকে। তো ওখানে উনি বলতেছে যে এই সরকারের এই বরাদ্দের মধ্যে হতো ওষুধকে লেখা হচ্ছে ড্রাগ, আর ড্রাগ মানেই হচ্ছে যে মদ। তার মানে হচ্ছে প্রত্যেকটা ওষুধের মধ্যে নাকি নির্দিষ্ট একটা অ্যামাউন্টের মানে অ্যালকোহল আছে, এটা মানে ইসলামিকভাবে নাকি এটা খাওয়া যাবে না, এটা তার একটা মত। দ্বিতীয়ত সে বলতেছে স্যার, এখন এটা স্যার আমরা মেডিকেল কমিউনিটির লোক দেখে হয়তো হাসতেছি স্যার, কিন্তু এটা কিন্তু হাজার হাজার মানুষ শেয়ার করতেছে, কমেন্ট করতেছে, দেখতেছে। তার আর একটা কথা হচ্ছে যে ওষুধ মানে আমরা যে মানে অসুখে আক্রান্ত হই, এই অসুখগুলার নাম কেন এত বিদঘুটে হবে?
মানে ডেঙ্গুর নাম কেন ডেঙ্গু হবে, চিকুনগুনিয়া কেন চিকুনগুনিয়া কেন? চিকুনগুনিয়াকে কেন কৃষ্ণচূড়া বলা হয় না, এটা তার কথা স্যার। হ্যাঁ, এই আমি ক্লিপটা আপনাকে আমি মনে হয় clip দেখেছি। দেখাবো স্যার ইনশাল্লাহ এই পডকাস্টের পরে। আমি এটা দেখেছি। এটা কি বলবো আসলে, এটা এত দুঃখজনক। এটা হচ্ছে এই জাতির দুর্ভাগ্য বলতে হবে। কেন? যে জিনিসটা সারা দুনিয়াতে এস্টাবলিশড, জ্বরের নাম ডেঙ্গু জ্বর, এটা বাংলাদেশের ডাক্তার বা বিজ্ঞানী বা কেউ এই নাম দেয়নি। জ্বরের নাম চিকনগুনিয়া, এর সাথে চিকেনেরও কোনো সম্পর্ক নেই, গুনাহেরও কোনো সম্পর্ক নেই, অথবা অন্য কোনো কিছু। যদি আমরা যেভাবে চিন্তা করছি বিষয়গুলো এইরকম না। এটা আমি কি নামে ডাকলাম এতে কিছু যায় আসে না। পুরো দুনিয়া দেখেছে কোভিড-19 কি, এখন বলেন যে কোভিড না, ওটার নাম আমরা দিই কমলা গাছ, এসব নাম, এগুলো তো হাস্যকর কথা আসলে। এর সাথে বাংলাদেশের আমাদের নাম দেওয়ার কিছু যায় আসে না। আপনি যদি জানেন যে এই যে মেডিকেল সায়েন্সে যে নামগুলা, এই নামগুলো আসে কোথা থেকে? ডেঙ্গু একটা ডেঙ্গি ভাইরাসের নাম। এক্স্যাক্টলি। তো এই ভাইরাস কি বাংলাদেশের লোকজন বানিয়েছে? না। এই নামগুলোও আসে বেসিক্যালি যত জিনিসের যত সায়েন্টিফিক নেম, এই সায়েন্টিফিক নেমগুলো আসে প্রধানত গ্রিক এবং ল্যাটিন শব্দ থেকে। এই শব্দগুলো থেকে উৎপন্ন, নট ইভেন ইংলিশ। তো এইটা বিজ্ঞানীরা মেনে নিয়েছেন বহু শত বছর আগে থেকে, যে গ্রিক এবং ল্যাটিন, এই যে গ্রিক সভ্যতা, প্রাচীন রোমান সভ্যতা, এদের সময়কার যে নলেজগুলা সারা দুনিয়াতে ছড়িয়েছে। আমরা জানি যে পৃথিবীতে অনেকগুলো সভ্যতা ছিল একদম সৃষ্টির শুরু থেকে। তো মেডিকেল সায়েন্সে বা এই ধরনের সায়েন্টিফিক নেমের যে ইস্যুগুলা, এদের সম্মানে বা এই সভ্যতাগুলা থেকে এই নামগুলা মেডিকেল সায়েন্সের ভিতরে এসেছে। এখন যদি বলেন যে গরুর নাম কি, আমরা জানি বস বেঙ্গালেন্সিস। কাঁঠালের নাম কি? অ্যাট্টোকার্পাস হেটারোফিলাস। এখন যদি বলে যে কাঁঠালের নাম অ্যাট্টোকার্পাস কেন? অ্যাট্টোকার্পাস, এই বিজ্ঞানীদের আর খেয়া দেওয়া কাজ নেই, এমন অদ্ভুত নাম রাখছে যে এটা বলতে গেলে দাঁত ভেঙে যায়। তো মানুষ এই অ্যাট্টোকার্পাস নাম শুনলেই তো অর্ধেক শেষ, তো আর কাঁঠাল খাবে কি? তো এগুলো না আসলে হাস্যকর কথা। এগুলোর সাথে সায়েন্স, মডার্ন সিভিলাইজেশন, এগুলোর কোনো সম্পর্ক নাই। এই নামগুলো আন্তর্জাতিকভাবে যেভাবে দেওয়া হয় আমরা এটাই ব্যবহার করি। এখন মানে আইডিয়াটা হচ্ছে যে স্যার সায়েন্টিফিক মহলে তো ধরেন বাংলাদেশের সায়েন্টিস্টরাও আছে, এখানে এশিয়ার বাইরে অন্যান্য মহাদেশের বিজ্ঞানীরাও আছে। তো এই বিজ্ঞানীদের সব ভাষা বা ওই কালচারকে রেকগনাইজ, ওই এমন একটা কমন প্ল্যাটফর্মে পুরো জিনিসটাকে নিয়ে আসা যাতে এখানে এক্স্যাক্টলি সবাই বুঝতে পারে আর কি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই সায়েন্টিফিক রিসার্চের সুবিধার জন্য একটা সুবিধার নির্দিষ্ট জন্য। ভাষায় সবকিছু একীভূত Exactly. করা আর কি। এটা universally এটা ওরা একটাই choose- language. এটা ওরা Exactly. চুজ করছে গ্রিক অথবা ল্যাটিন, এটা Exactly. ইংলিশও না ইভেন। না। তো ওখান থেকে হচ্ছে সবগুলো নাম। এখন স্যার এটা তো ধরেন আপনি একজন ডাক্তার, আমি একজন মেডিকেল স্টুডেন্ট, শিক্ষিত মানুষ ধরেন এটা বুঝতেছে, কিন্তু এটা স্যার আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্য লাগলো যেটা, যে বাংলাদেশ তো আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়ে গিয়েছে তথ্য প্রযুক্তির দিক থেকে। তো তারপরেও এই সাধারণ মানুষ, শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, এটা তাদের মাথার মধ্যে কিভাবে আসে আসলে, যে মানে এই ধরনের ভিডিও কিভাবে মানুষ পজিটিভ অ্যাঙ্গেলে দেখে, এটা আসলে এখন এই আমাদের জন্য ব্যাপারে স্যার। এই ব্যাপারে কথা বলতে গেলে একটু অন্যরকম। সেটা হচ্ছে যে পজিটিভভাবেই যে কেউ শেয়ার করছে তা না, কেউ এটাকে মজা করে, হিউমার মানে এ মজা করেও মানুষজন শেয়ার করছে। কিন্তু এতে করে এখনকার যে ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার যে কালচার, এতে করে তার ভিউ বরং বাড়ছে, জনপ্রিয়তা আরও বাড়ছে। বেশি যে বুঝে বা না বুঝে মানুষজন হ্যাঁ কথা তো ঠিকই বলেছে। হ্যাঁ। তো এরকম একটা ইস্যু, কিন্তু এটা খুবই দুঃখজনক। আর এটা তো কখনোই সমর্থনযোগ্য না। আর তবে শিক্ষিত মানুষজন এগুলো বোঝে, বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষিত মানুষজন এগুলো বোঝে, এবং কেউ এই জিনিসকে মানে গ্রহণ করার জন্য প্রস্তুত না। কিন্তু এই এই ধরনের প্রস্তাবনাগুলোই অনেক হাস্যকর, যে আমি জ্বরের নাম রাখবো কৃষ্ণচূড়া জ্বর, তারপরে গোলাপ জ্বর। এইগুলো আসলে ওনার যদি ভালো লাগে উনি যে কোনোভাবেই ডাকতে পারে। শেক্সপিয়ারের একটা কথা আছে, বাই হোয়াট এভার নেম ইউ কল দ্য রোজ ইট উইল স্মেল দ্য সেম। এক্স্যাক্টলি। আপনি রোজকে মানে গোলাপকে যে নামেই ডাকেন, এটা একইভাবেই সুগন্ধ ছড়াবে বা আপনার ভালো লাগবে। আপনার যদি জ্বরকে অন্য কিছু বলে ডাকতে ইচ্ছে, আপনি ডাকেন না, অসুবিধা নেই। আপনার ছেলে মেয়ে, আপনার বউ বাচ্চা, এদেরকে যে নামে আপনার ডাকতে ভালো লাগে ওই নামে ডাকেন, তো কোনো অসুবিধা নেই। কিন্তু সার্টিফিকেটের নাম কিন্তু একটা থাকে। আপনি আপনার মিসেসকে বিভিন্ন নামে ডাকতে পারেন, রাইট। কিন্তু তার যে অফিসিয়াল নাম, সেই নামটা নামই, ওইটাকে নিয়ে আপনি ইয়ার্কি মস্করা করতে পারবেন না। আর এখানে স্যার আরেকটা বিষয় উল্লেখযোগ্য, যে ওরা এটা কেন বলতেছে, বিষয়টা তো শুধুই খালি একটু হাস্যরসের জন্য না, এখানে কিন্তু একটা অসাধু ব্যবসারও জায়গা আছে। এখন একটা নতুন নতুন কথা বাজারে প্রচলিত আছে, এখানে আরেকটু ডিপে যাওয়া যায়। একটা ব্যাপার হচ্ছে যে ন্যাচারাল মেডিসিনই সব কিছু, মানে ফার্মাকোলজি সাবজেক্টটাকে ওরা হচ্ছে নাকচ করে দিতে চায়।
মানুষের বানানো ওষুধ এগুলো সব কিছু খারাপ, এটা নাকি আবার ইসলামিক্যালিও এটার জায়েজ নাই, এরকম একটা কথাও স্যার বাজারে প্রচলিত আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে মানে ন্যাচারাল মেডিসিন মানে সব কিছু হার্বাল হইতে হবে, মানে উদ্ভিজ্জ পণ্য হইতে হবে বিষয়টাকে, এটা সিনথেসাইজড কিছু হইতে পারবে না। তো এই বিষয়গুলো স্যার, আপনি যেহেতু স্যার একজন ডক্টর প্লাস ইসলাম সম্পর্কেও যথেষ্ট জ্ঞান রাখেন, আমরা ওইদিকেও যাবো আস্তে আস্তে। তো এই যে ওষুধ খাওয়া বা ওষুধের সাহায্য নেওয়া, এতে কি কোনো অসুবিধা আছে কি না ইসলামের দিক থেকে, বা আমাদের ইমান এটাতে কোনো ক্ষতিগ্রস্ত হয় কি না, ইসলামিক্যালি এটার কোনো নিষেধাজ্ঞা আছে কি না, একটু যদি স্যার অডিয়েন্সের জন্য ক্লিয়ার করে। এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই ব্যাপারে এই ধরনের ফতোয়া রিলেটেড আলোচনাগুলো মুফতি সাহেবরা দিলে খুব ভালো হয়, বা তাদের উপস্থিতিতে আলোচনা করলে খুব সুন্দর হয়। কারণ আমরা তো মুফতি না, এই জন্য ওই শরীয়তের খুঁটিনাটি জিনিস অত ডিটেলস আমরা ভালো বলতে পারবো না। কিছু নলেজ আমাদের থাকতে পারে, এবং যিনি বা যে এই প্রশ্ন উত্থাপন করছেন তিনিও মুফতি না, এক্স্যাক্টলি। উনিও এই ধরনের কথা গণহারে বলার কোনো সুযোগ নাই। বেশিরভাগ ক্ষেত্রে এই কথাটা শতভাগ মিথ্যা এবং ভুল। প্রত্যেকটা রোগের ঔষধ আছে। চিকিৎসা নেওয়া, চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নেওয়া, এটা সুন্নাহ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও চিকিৎসা নিয়েছেন, সাহাবীরাও চিকিৎসা নিয়েছেন। যখন যার যে বিশেষজ্ঞ, যেই বিষয়ে ভালো জানে তার কাছ থেকে জ্ঞান নেওয়া, এটা সুন্নাহ। মানে যেই বিষয়ে বিশেষজ্ঞ তার কাছ থেকে চিকিৎসা নেওয়া, এমনকি চিকিৎসা ছাড়াও যে সাবজেক্টেই স্কলার বা এক্সপার্ট, তার কাছ থেকে পরামর্শ নেওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় উৎসাহিত করতেন। একে নিরুৎসাহিত করার কোনো কারণ নেই। তারপর যে মেডিসিন খাওয়ার যে বিষয়টা আসলো, ওর মধ্যে যদি হারাম কোনো জিনিস আপনি নিশ্চিতভাবে জানেন যে এখানে হয়তো শুয়োর বা পিগের কোনো কিছু দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এটা ওষুধ না, খাবারের মধ্যেও যদি এরকম কিছু থাকে সেটা খাওয়া হারাম। ওষুধের মধ্যে যদি থাকে সেটা খাওয়া হারাম। যদি আপনি স্পেসিফিকভাবে জানেন, না জেনে ঢালাওভাবে যদি বলে দেন যে এটা হারাম, ওটা সব হারাম, সব ওষুধের মধ্যে সব অ্যালকোহল আছে। ওষুধের মধ্যেই অ্যালকোহল বা হারাম জিনিস দেওয়া, কে বললো আপনাকে এই কথা? তো এই যারা এইসব বিদ্যা নিয়ে পড়াশোনা করেছে ওষুধ ডেভেলপমেন্ট থেকে, ওইখানে কোনো মুসলিম ছিল না, আপনি এই কথা বললেই হলো। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস সব জায়গায় মার্ক করা, সবখানে লেখা যে এটা ন্যাচারাল, এই জায়গা থেকে আসছে, ওই জায়গা থেকে আসছে, এই মানে গাছের এক্সট্রাক্ট থেকে এটা নেওয়া হয়েছে। ঠিক আছে, এগুলো বিভিন্ন রকম ফর্মুলেশন থাকে, তার মানে ওখানে হারাম জিনিস মিশানো হয়েছে, এটা আপনাকে কে বললো? যেটা মিশানো হয় সেখানেও মার্ক করা থাকে। ইভেন আপনি দেখবেন যে অনেক শিশু খাদ্য, বাচ্চাদের যে কোনো মানে সব মানুষ আমরা যেসব খাদ্যপণ্য ব্যবহার করি, ইনক্লুডিং চিপস, চকলেট, বিস্কুট, এগুলোও যা ব্যবহার করি, এর মধ্যেও হালাল সার্টিফাইড কিন্তু ডিফারেন্ট ইস্যু। ইভেন চিকেন ফ্রাই যে আপনি খাচ্ছেন, বিশ্বের বিভিন্ন দেশে চিকেন ফ্রাই খেলে এটা হালাল হবে না। আল্লাহর যে- নামে জবাই এটা করা হ্যাঁ, হয় নাই। আল্লাহর নামে জবাই হয় না, সেটা যেমন ঠিক বিভিন্ন জায়গায় সস ইউজ করা হয় যেখানে পিগ ফ্যাটের এক্সট্রাক্ট বা এই ধরনের কিছু জিনিস ব্যবহার করা হয় প্রিজারভেটিভ হিসাবে। যদি সেরকম কিছু সুস্পষ্টভাবে থাকে তাহলে সেটা খাওয়া অবশ্যই হারাম। সেটা সস যত মজাই হোক, যত বড় ব্র্যান্ডেরই হোক, যদি সেখানে নোটিস করা থাকে যে এখানে এই ধরনের কিছু ব্যবহার করা হয়েছে, সেটা অবশ্যই হারাম। এটা নিয়ে কোনো কোশ্চেন নাই। তা আপনি তো মুরগি খাওয়ার সময় কোনো এই ধরনের প্রতিষ্ঠিত ব্র্যান্ডের কিছু খাওয়ার সময় জিজ্ঞেস করতেছেন না। যেখানে এটা যারা এই মাসলাগুলো জানে, যারা এই জিনিসগুলো বেছে চলে, তারা এইসব ব্যাপারে খুবই কেয়ারফুল থাকে, হালাল সার্টিফাইড ছাড়া খায় না। তারপরে এই হালাল সার্টিফিকেশান যে দেয় সেগুলোর ক্ষেত্রে অনেক মানদণ্ড আছে। সার্টিফিকেট থাকলেই যে মানতে হবে এমন কোনো কথা নেই, সেই ক্ষেত্রে বেছে চলাটা ভালো, এটা অবশ্যই। কিন্তু জীবন রক্ষাকারী ঔষধের ক্ষেত্রে যেটাতে হারাম জিনিস মেশানো নাই, আপনি সুস্পষ্টভাবে জানেন না, এটা জীবন রক্ষাকারী মেডিসিন বলেন, এমনকি সাধারণ খাবার বলেন, আপনি যদি নিশ্চিত না হন যে এর মধ্যে অনুমানের হারাম ভিত্তিতে। জিনিস মেশানো হয় নাই, আপনি এটাকে হারাম বলতে পারবেন না। আপনি এত বড় মুফতি কোত্থেকে হলেন? আপনাকে কে বানাইলো? এই সার্টিফিকেট আপনাকে কে দিল? আরেকটা ব্যাপার হচ্ছে স্যার, ওনার যে দাবিটা ড্রাগ শব্দটা নিয়ে, এখন ড্রাগ শব্দটা তো স্যার একটা হচ্ছে আমাদের নর্মাল ডে টু ডে কনভারসেশনে আমরা ড্রাগ বলতে যেটা বুঝি যে হ্যালুসিনেটিং সাবস্টেন্স আর কি, ইয়াবা, গাঁজা, এই ধরনের জিনিস, এটা আমরা ডে টু ডে কনভারসেশনে ইউজ করি। কিন্তু মেডিকেল সায়েন্সের ড্রাগ ওয়ার্ডটার মিনিং কিন্তু টোটালি ডিফারেন্ট। ওই যেটা যেটা আমাদের বলে যে definition-ও- ড্রাগ নিয়েছে বা অ্যাডিকশনের যে বিষয়টা আসে, হ্যাঁ। সেই ক্ষেত্রে এটাকে এইভাবে ইউজ করা যায়। বাট ড্রাগ তো নর্মাল মেডিসিনের কি বলে ড্রাগ, Exactly, হ্যাঁ। ড্রাগ শপ মানে তো ওষুধের দোকান। হ্যাঁ, তো এইটা নিয়ে ড্রাগ ডিস্ট্রিবিউশন
তারপরে যে ফার্মাসিস্ট ওরা ড্রাগই ডেলিভারি দেয়, ডিস্ট্রিবিউট করে বিভিন্নভাবে। হ্যাঁ, তো এইটা নিয়ে অন্য কনফিউশনের কোনো সুযোগ নাই। এটা কোনো ব্যাড ওয়ার্ড না, এটা ড্রাগ মানেই হারাম না, ওইটা অ্যাবিউজিভ যেসব সাবস্টেন্স আমরা ওই যেমন ধরেন ওই আগে এই বাংলাদেশে যেমন প্রচলিত যেমন ফেন্সিডিল, ইট ওয়াজ ভেরি গুড ড্রাগ, এটা একটা ভালো ওষুধ ছিল, কিন্তু এইটাকে মানুষজন বাজেভাবে ব্যবহার করে এটাকে অ্যাডিকশনের একটা উপকরণ বানিয়েছে। তখন এটা যে বেশি খাচ্ছে তাকে বলছে ড্রাগ এডিক্ট। ওকে, ঠিক আছে, দেন এটা ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে দুনিয়া যত ওষুধ আছে ওই সবই addictive। ড্রাগ মানেই সব এডিক্টিভ। না না না, এটা এরকম না। এক্স্যাক্টলি স্যার। স্যার আমরা আপনার লাইফের দিকে ছিলাম, ওইদিকে আস্তে আস্তে আমরা এই টপিকে আসতাম, তবে যেহেতু আপনার মা কতটুকু কেয়ারফুল ছিলেন এটাই আসলে উদাহরণ যে আপনি একজন সাকসেসফুল এতগুলা সম্মাননা পাওয়া ডাক্তার, আপনার মা আপনাকে যেভাবে বড় করেছেন তাদের চিন্তা ভাবনা ছিল যে, এবং সেটা আপনি 90 দশকের কথা বলতেছেন, যে ডাক্তারদের কথা শুনতে হবে, ডাক্তারের রেকর্ডগুলা, ওনাদের মতামতগুলা উনি যেভাবে এত বছরে জিনিসগুলো প্রিজার্ভ করতে হয়, exactly। সংগ্রহ করেছেন। অথচ আমরা এই 2026 সালে এসে শুনতে পাচ্ছি যে মানে ডাক্তারদের কথা শোনা যাবে না, মানে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, ড্রাগ মানে খারাপ। তো এটা খুবই মানে দুঃখজনক। সেনসেশনাল জিনিস তো মানুষ এখন দেখতে পছন্দ করে সোশ্যাল মিডিয়ায়। আমরা যত এই জিনিসটাকে লাইটলি নেই, তবে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু এটাতে ভালোই। ইভেন স্যার বাংলাদেশে একটা কমিউনিটি কিন্তু ভ্যাকসিনকে টোটালি রিজেক্ট করছে। ভ্যাকসিন জিনিসটাকে তারা মানে এটার ইসলামিক ব্যাখ্যাও তারা বের করে আনার চেষ্টা করে যে ভ্যাকসিন খাওয়া যাবে না বা ভ্যাকসিন নেওয়া যাবে না। যদিও স্যার এটাও মানতে হবে আমাদেরকে শিক্ষিত মানুষ হিসেবে যে ড্রাগ কোম্পানিগুলো হিস্টোরিক্যালি কিছু কেলেঙ্কারি আছে। তারা আফ্রিকার জনগোষ্ঠীর উপরে বিভিন্ন বিষয়ে আমরা জানি স্যার যে ড্রাগগুলার মানে প্রেসক্রাইব করার আগে, ওই পর্যন্ত আসার আগে বেশ কিছু হিউম্যান ট্রায়ালস Trial হয়। টেস্টিং করতে হয়। Trial and তো ওই ইললিগাল ট্রায়ালের ব্যাপার স্যাপার আফ্রিকা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশগুলোর উপরে করা হয়েছে। এইসব বিষয় যেগুলো হচ্ছে মানে আলোচনা করার মতো বিষয়। আমি ইভেন স্যার এটা ভাবতেছিলাম যে ওই লোকের যদি ওষুধ সংক্রান্ত বিষয়ে কোনো সেনসেশনাল কিছু মানুষকে জানাইতে হয়, তাহলে সে কিন্তু এটাতে আলোকপাত করতে পারতো যে আফ্রিকায় বা বিশ্বের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, তৃতীয় বিশ্বের দেশগুলোতে কীভাবে ওষুধ কোম্পানিগুলা তাদের ওষুধকে লিগাল করার আগে ট্রায়ালগুলো কীভাবে এই ইলিগালি মানুষের উপরে করতেছে, লিগাল বাইন্ডিংস ছাড়া তাদের প্রফিট কামানোর জন্য। এইটা বরং একটা আলোচনা করার মতো বিষয় ছিল এই বিশ্ব ব্যবস্থার সভ্যতার ইতিহাস হচ্ছে জুলুমের ইতিহাস। স্যার। এক্স্যাক্টলি। সব জায়গায় জায়গায় মানুষের রক্তের উপর সভ্যতা তৈরি হয়েছে। যত বড় বড় স্ট্যাচু দেখেন, পিরামিড বলেন, এগুলোর পিছনে হাজার হাজার মানুষের রক্ত, জীবন, শ্রম রয়েছে। এই যত বিজ্ঞানের মডার্ন সিভিলাইজেশনের যত ভালো ভালো জিনিসের বেনিফিট আমরা নিচ্ছি, প্রত্যেকটা জিনিসের পেছনে অনেক মানুষের অনেক রকম স্যাক্রিফাইস রয়েছে। তো এইটাকে স্বীকার করেই আপনি বিজ্ঞানের অ্যাডভান্সমেন্টের দিকে আগাবেন। এখন যদি বলেন যে না আমি অ্যাডভান্সমেন্টের দিকে ওদিকে তাকাবো না, এখানে জুলুম হয়েছে 1000 বছর আগে, আমি এই জিনিস থেকে দূরে, এটা বলার কোনো সুযোগ নাই। প্লেন বানাতে গিয়ে হয়তো কেউ অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, কারো বাড়িঘর ধ্বংস হয়েছে, এরকম, তাহলে আমি এখন আর প্লেনে উঠবো না, তাহলে হজে যাবেন কেমনে? মানে ব্যাপারটা এরকম যে একটা কথা আসছে, এই কবিতায় আমরা ছোটোবেলায় পড়েছিলাম, দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। আমি দরজা বন্ধ করে দিলাম যেন ভুলটা মিথ্যাটা আমার বাসায় না ঢুকে। তখন সত্য বলতে থাকে, তাহলে আমি বা কোন দিক দিয়ে ঢুকবো? তো এই জন্য সব কিছু চোখ বুজে থাকা মানেই যে আমি সব কিছু থেকে পার পেয়ে গেলাম, বিষয়টা এরকম না। তো আমাদের অ্যাডভান্সমেন্টের আমাদের ভালো জিনিসটাই নিতে হবে, খারাপ জিনিসটা থেকে দূরে থাকবো। একটু আগে আপনার ওই যে আমার মায়ের কথার ওখানে একটা কথা আমি অ্যাড করতে চাই কিছুটা, সেটা হচ্ছে যে আমাদের যে পেশেন্টরা এসে কিছু কমন কথা আছে, এগুলো বললে না মানুষজনের কাছে এগুলো জনপ্রিয়তাও পাওয়া যায়, মানুষজন খুশিও হয়, কিন্তু এগুলো নেগেটিভ কথা, এর মধ্যে ভালো কিছু নাই। ডাক্তারের দোষে রোগী মরে গেছে, এগুলো খুব পছন্দ এবং চিত্তাকর্ষক, মিডিয়ার জন্য খুব আনন্দদায়ক, লোকজন পড়ার বেলায় খুব ইন্টারেস্টেড। তো বেশি কাটতি, বেশি পড়বে, আর এখনকার দিনের ভিউ বেশি হবে। এই রকম যে এইসব কারণে অনেক উল্টাপাল্টা জিনিসগুলা মানুষের মধ্যে সার্কুলেট করে, যেটা আসলে উচিত না। রোগীদের বাবা মারা এসে, বাচ্চা একটু খেলাধুলা করছে, ছোট মানুষ নড়াচড়া করছে, এটা ধরে ওটা ধরে, রুমে ঢোকার সাথে সাথে প্যারেন্টসরা বলতে থাকে, এই খবর দে, ডাক্তার আঙ্কেল কিন্তু মোটা ইঞ্জেকশন দিবে, আঙ্কেল কিন্তু মারবে। এই কথাটা আমি মোটেও টলারেট করি না। এই কথা বলার সাথে সাথে আমি অপোজ করি সবসময়।
আমি যে খবরদার এই ডাক্তার সম্পর্কে বাজে কথা বলবেন না, ডাক্তার ইঞ্জেকশন দেয় দেখছেন আপনি, আর ডাক্তার আপনার বাচ্চাকে মারবে কেন? আপনার বাচ্চাকে আপনি মারেন, ডাক্তার কোনোদিনও মারে না। আসলে হ্যাঁ, স্যার কখনো ডাক্তারের খায় দেয় কাজ নেই আপনার বাচ্চাকে মারবে। ডাক্তারের কাজ হলো কানে ব্যথা নিয়ে আসছে, আমি ওষুধ দিবো, ভালো হয়ে যাবে। ও বলবে মাশাআল্লাহ কত ভালো ডাক্তার, তা আপনিও বলবেন এই কথা, পরে ছেলে ডাক্তারি পড়ার জন্য আগ্রহ হবে। তবে স্যার একটু ইন্টারাপ্ট করি আপনাকে, টু বি অনেস্ট, এই সব ডাক্তার স্যার আসলে আপনার মতো এভাবে চিন্তা করে না। ইভেন আমি যদি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি, আমার এখনও মনে আছে একজন ডেন্টিস্ট না সরি, আমার যে স্যার শূন্যতে খতনার যে অপারেশনটা, ওইখানে স্যার আমি তো খুবই মানে মারাত্মক ভয়ে আছি যে আল্লাহ কি করবে, অনেক ব্যথা লাগবে, এই হবে সেই হবে, স্বাভাবিক স্যার, এটা তো বাচ্চাদের ভয় থাকেই। তো আমার এখনও মনে আছে অপারেশনটা আলহামদুলিল্লাহ ভালোভাবেই হয়েছে, আর আমার যে খুব বেশি অনেক ব্যথা লেগেছে এরকমও না। বাট ওই যে ডাক্তার কিন্তু আমাকে আমি একটু আস্তে দিয়েন, একটু আস্তে দিয়েন, একটু আস্তে দিয়েন এরকম বারবার বলতেছিলাম আমি। তো উনি আমাকে এই তুমি আরেকবার কথা বললে কিন্তু আসলেই জোরে দিব, এরকম কিছু কথা বলে আমাকে চুপ করাইছে আর কি। এমনও না যে আমি কিন্তু অনেক কান্নাকাটি করতেছিলাম বা ওনার অপারেশন আমি অনেক ঝামেলা করতেছিলাম, তাও কিন্তু না। সম্পূর্ণ করছেন ওই সময় বয়স কত ছিল? স্যার আমি যে খুব ছোটোতে করছি তাও না, যথেষ্ট বুঝ ছিল, প্রায় আনুমানিক ক্লাস 2-3-4 okay, 2-3-4 বুঝছিল। আমি কিন্তু স্যার একদম চিল্লাচিল্লি করে একদম অপারেশন থিয়েটারে 12টা বাজাইতেছি এরকম না। আমি জাস্ট দু একবার বলতেছিলাম যে একটু আসতে দেন, একটু আসতে দেন। ওনারা কিন্তু আমাকে কমফোর্ট করলে আমি চুপ করে যেতাম, কিন্তু না, ডাক্তার সাহেব আমাকে চুপ করাইছেন হচ্ছে স্যার একটু ভয় দেখায়। তো বাবা মারা হয়তো এটা দেখে, তবে স্যার আপনার ফিলোসফিটা, স্যার আপনার ফিলোসফি তো একজন সম্মাননা পাওয়া ডাক্তার এই অ্যাপ্রোচ করবে পেশেন্টকে, এটাই স্বাভাবিক। কিন্তু স্যার সব ডাক্তার কিন্তু অ্যাকচুয়ালি এই অ্যাপ্রোচে যায় না স্যার, এটাও একটা বাস্তবতা। আপনার হাতের 5টা আঙ্গুলের সাইজ 5 রকম। হ্যাঁ এইটা কোনো একটা মানুষ দ্বিতীয় মানুষের মতো হবে না, তবে আমরা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করার চেষ্টা করব। এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু জিনিসপত্রের জীবন ব্যবস্থা দিয়ে গেছেন, কিছু গাইডলাইন দিয়ে গেছেন। যদি আমরা এটাও ফলো করি তাহলে দেখবেন আপনার জন্য সব কিছু সহজ। তার মনে হবে যে এইটা করে ওইটা করে, এইটা করে ওইটা করে না, আপনাকে কি করতে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি খাদেম ছিলেন, ছোটোবেলা থেকে আনাস রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ বহু বছর আল্লাহ রাসূলের সাথে ছিলেন। মানে ওনার একদম ছোটোবেলা থেকে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ছিলেন। সেই ক্ষেত্রে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে উনি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বকাঝকা করেন কিনা বা এই ধরনের কিছু জিজ্ঞেস করা হয়েছে। উনি বলছে কোশ্চিন কালেও না, কখনোই এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটো বাচ্চা আনাস রাদিয়াল্লাহু আনহুকে কিছু একটা আনতে পাঠিয়েছেন। তো উনি বাইরে গিয়ে দেখলেন যে খেলাধুলা করতেছে বাচ্চারা, ওনাদের সঙ্গে খেলতে দাঁড়িয়ে গেলেন। তো আল্লাহ রাসূল দেখলেন যে কী ব্যাপার, আসে না। তো অনেকক্ষণ পরে আসে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বের হয়ে গেছেন। বের হয়ে গিয়ে দেখলেন যে আনাস ওখানে খেলাধুলার মধ্যে ব্যস্ত। আল্লাহ রাসূলকে দেখিয়ে কিছুক্ষণ খেলাধুলা দেখলেন, দেখে তাকে আদর করে নিয়ে আসছেন। কিন্তু ঘটনা ওখানেই শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও কোনো এই ছোটো বাচ্চা বলেন অথবা সিনিয়র আরও যদি কেউ থাকে, খাদেম বলেন, গরিব বলেন, এই বলেন, সেই বলেন, কারোর সাথেই তিনি কখনো খারাপ ব্যবহার করেন নাই। তো আপনি কেন করবেন? আমরা সেটাই সেই স্যার। নবীর উম্মত, আপনার নবী আপনাকে শিখিয়েছে কেউ যদি আপনাকে হিটও করে আপনি তাকে আরও বেশি ভালোবাসবেন, তাহলে দেখবেন যে সেও আপনার হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই দুইটা কথা বলি, ওনার কথা আসলে কথা না বলে পারা যায় না। প্লিজ সুবহানাল্লাহি বিহামদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সহ আরও 2-1 সাহাবীর সাথে নিয়ে হাঁটছিলেন। একজন ইহুদি আল্লাহ রাসূলের গলায় একটা চাদর ছিল, পেছন থেকে জোরে টান দিয়ে এমনভাবে একটা হ্যাঁচকা টান দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেলেন মাটিতে এবং গলায় কিছুটা ছিঁড়ে গেল বা এই ধরনের একটা আঘাত পেলেন উনি। দেখার সাথে সাথে খলিফা উমর থেকে শুরু করুন, উনি তো খুব রাগী ছিলেন। ম্যাসিভ রিয়াকশন, কী ব্যাপার, এই ইহুদি এইভাবে টান দিয়ে আপনাকে ফেলে দিল, আল্লাহ রাসূল ব্যথা পেলেন। তখন উনি তেড়ে গেলেন, কী ব্যাপার, কী হয়েছে? তখন সেই ইহুদি বলল যে হ্যাঁ আমিও, এই মোহাম্মদ তোমার কাছে টাকা পাই, তুমি টাকা দাও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে কিছু খেজুর ধার নিয়েছিলেন এবং এটা শর্ত মানে বলা ছিল যে আমি এক্সাক্ট টাইমটা জানি না, হয়তো 1 মাস পরে উনি শোধ করে দিবেন বা এই ধরনের। তখন 1 মাস হয়তো অনেক দিন বাকি, মানে এখনও সেই সময় আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যায়ভাবে উনি চাদর টান দিয়ে ফেলে দিলেন, উনি ব্যথা পেলেন। ওনার সঙ্গী সাথীও অনেক, বরং যে ইহুদি টান দিলেন তাই বয়স্ক মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, তিনি এখানে খুবই যৌক্তিক ছিল, পাল্টা একটা কথা বলতে পারতেন, আর্গু করতে পারতেন যে না আপনার তো টাইম হয় না, এই না সে না। এটা ছিল পজিটিভ অ্যাটিটিউড, কোনো খারাপ কিছু না। তিনি কি করলেন, বরং উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন দৌড়ায় গেলেন যে সেই ইহুদিকে শাসাতে গেলেন, এই
তুমি কী করলা তুমি এটা? তাকে মাইরে দিবে অথবা মেরেই ফেলবে, এরকম একটা অবস্থা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিলেন, ডেকে বরং তাকে একটু শাসন করলেন যে ওমর, তুমি যে ওনাকে চোখ রাঙানি দিলা, ওনাকে যে ভয় দেখাইলা, উনি তো মনে কষ্ট পাইছে, তুমি তার কাছে মাফ চাও, তাকে তুমি সরি বলো, তারপরে আমার কাছে উনি পাওনা, ঠিক আছে, টাইম এখন অনেক বাকি, ওকে, উনি যা কিছু পাওনা ছিল এটা মিটাইয়া দাও, আমি আবার এটা দেখতেছি। ওনার পাওনাও মিটাইয়া দিলেন, খলিফা মানে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ধমকও দিলেন, কিন্তু যিনি আঘাত করলো তাকে উনি কোনো একটা খারাপ কিছু বললেন না, উনি মেনে গেলেন, ঠিক আছে। এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয়? এখনও শেষ হয় না এই ঘটনা। এই ঘটনা দেখার সাথে সাথে সেই ইহুদি, তিনি ছিলেন ইহুদিদের একজন পণ্ডিত, স্কলার বা রাবাই, উনি সঙ্গে সঙ্গে বললেন, মানে কালিমা শাহাদাত পরে উনি মুসলিম হয়ে গেলেন। কেন? ব্যবহার, উনি আখলাক। বললেন যে আপনি যে সত্য নবী এটার প্রমাণ পাওয়ার জন্য আমি ইচ্ছা করে এই ঘটনাটা ঘটাইলাম। যে কেন? বললেন যে তাওরাতের মধ্যে লেখা আছে শেষ নবী বা আখেরি জামানার যিনি নবী হবেন তাকে কেউ যদি কটু কথাও বলে বা কোনো নেগেটিভ কাজও যদি করে, তিনি এটার উত্তরে উনি পজিটিভ কথা বলবেন বা পজিটিভ কাজ করবেন। মানে নর্মাল রিয়াকশান কি? আপনার সাথে কেউ ভালো কথা বললে আপনি ভালো কথা বলেন, Right. আপনাকে কেউ মারতে আসলে আপনি মারলেন, এটা কিন্তু নর্মাল, এটা কোনো খারাপ কিছু না। বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত ছিল, ওনার বৈশিষ্ট্য ছিল, ওনাকে কেউ যদি ক্ষতিও করে উনি তাকে উপকার করবেন বা তাকে জড়িয়ে ধরবেন, তার সিফাত ছিল এটা। এবং এটার বিনিময় মূল্য কী হলো? যখনই উনি ওনার এই মহানুভবতা মানে বাড়াবাড়ি রকম ভালো মানুষই দেখালেন, সাথে সাথে সেই লোক বললেন যে আপনিই সত্য নবী, বলে উনি এটা টেস্ট করার জন্যই এই ঘটনাটা ঘটিয়েছিল। অন্যায়ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যথা দিয়েছিলেন। পরে তিনি ওইখানে সঙ্গে সঙ্গে শাহাদাত, কালিমা শাহাদাত পড়ে উনি মুসলিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো এই জন্য একটা ছোট বাচ্চা, সে চেম্বারে এসছে, সে কী করবে? জিনিসপত্র নষ্ট করবে, খুব সুন্দরভাবে তাকে অন্য একটা কাজ দিয়ে আপনি এঙ্গেজ করে দিতে পারেন। আমি যেমন চেম্বার অনেক সিল থাকে, একটা সিল দিয়ে একটা পেপার দিয়ে যে আব্বা এখানে সিল মারেন, সে মহা বিপুল উৎসাহে সিল মারতে থাকে। ও একটা দুইটা 100টা সিল মারলে আমার কী ক্ষতি? কোনো ক্ষতি হবে? একটা পেপার নষ্ট হবে, কী যায় আসে? সে ওইটাতে এঙ্গেজ থাকে, তার বাবা মায়ের সাথে যা আলোচনা সেগুলো সেরে ফেলি, কথাবার্তা শেষ। তারপরে বলে যে বাচ্চা তো না, ও তো ডিস্টার্ব করতেছে। আমি যে ছোটো মানুষ, ও তো কাজই তো চঞ্চল disturb হবে, করা। ও এর টেবিলের উপর থেকে লাফ দিবে, এটাকে বলে ছেলে মানুষই। ওর বাবা যদি টেবিলের উপর থেকে লাফ হয়, এটা হচ্ছে সমস্যা। দেন সে মানসিক রোগী বা এরকম। কিন্তু ছোটো বাচ্চা ওই তো লাফাবে, ওই তো জিনিস ছিঁড়ে ফেলবে, এরকম করবে, এটা তো স্বাভাবিক, এটাই পৃথিবীর সৌন্দর্য, এটাকে আপনার মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। দেন ইউ উইল বি এ গুড পারসন। এবং সব ব্যাপারে আপনি জানেন না, যখন স্পেশাল চাইল্ড, অটিজমে আক্রান্ত কোনো বাচ্চা বা যে বাচ্চাগুলো একটু কম বুঝে অথবা বেশি চঞ্চল, এখন বলে এডিএইচডি বা মানে হাইপার অ্যাক্টিভ অনেক বাচ্চা থাকে, তো এদেরকে নিয়ে প্যারেন্টসরা খুব একটা নির্যাতন বা মানে কি বলবো, হীনমন্যতায় ভুগতে থাকে, যে যেখানেই যে সবাই খুব ধমকাধমকি করে, করে। যখন আপনি সেই বাচ্চাটাকে একটু আদর করবেন, ওর বাবা মা মানে সব কিছু আপনি কিনে ফেলছেন, ব্যাপারটা এরকম। আপনি যখন বলবেন যে আরে এই বাচ্চাটা কত ভালো বাচ্চা, কত ব্রিলিয়ান্ট, এই সে কত সুন্দর, ওর একটা পজিটিভ জিনিসের একটা প্রশংসা করলেন, বাচ্চাটাকে একটু আদর করে দিলেন, একটু ওকে একটা খেলনা দিয়ে দিলেন বা তাকে একটা কিছুতে এঙ্গেজ করলেন, ওর প্যারেন্টস মনে হয় যেন মানে সব পুরা কিছু দুনিয়া পেয়ে গেল। পেয়ে গেছে। এবং আপনার এত দোয়া করে, সামনে দাঁড়িয়ে থেকে আপনার জন্য হাত তুলে দোয়া করতে থাকে, সেটা আমি খুব ফিল করি। এবং ওই যে কথার প্রসঙ্গে এখানে আসলাম, অনেক দূরে চলে এসেছি, যে সবসময় বলছে ডাক্তারদের এখানে আসলে আপনারা বাচ্চাদেরকে ভালো জিনিস শেখাবেন, বলবেন যে দেখো ডাক্তার আঙ্কেল কত ভালো, এই যে তোমাকে ওষুধ দিয়ে দিবে তুমি ভালো হয়ে যাবা, এই করে দিবে তুমি ভালো হয়ে যাবা। তাহলে ডাক্তারের কাছে আসলে তোমাকে ইঞ্জেকশন দেয়, তোমাকে ব্যথা দেয়, এগুলো কখনো বলবেন না। আমি বলি যে আমার আম্মা আব্বা তারা এই জিনিসটা করতেন, এই জন্য ছোটোবেলা থেকে ডাক্তারদের পছন্দ করতাম, এই কারণে আমার ডাক্তারিতে আসার প্রতি ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল, স্পেশালি নাক কান গলার ডাক্তারদের হাতে আমি বড় হয়েছি বলতে গেলে, সেই জন্য এই সাবজেক্টের প্রতি আমার আলাদা একটা অ্যাট্রাকশন ছোটোবেলা থেকেই কাজ করতো। সেই গল্প শুরু হয়েছিল অনেক আগে, এতক্ষণে এসে ওটার অ্যান্সার শেষ হইল। যাক স্যার, এটা আসলে মানে লাইফ যে একটা কমপ্লিট সার্কেল, এটা আপনার কথা শুনে বোঝা যায়। আপনি যেই লেগাসিটা ভালো ডাক্তারদের কাছ থেকে পেয়েছেন, আপনি যদি স্যার আপনার বাবা মা যতই ভালো হোক, ওই শুরুর দিকে ডাক্তার যদি আন্তরিক না থাকতো, তাহলে কিন্তু স্যার আপনার মনে ওই টিপিক্যালি যে ডাক্তারদের সাথে একটা বিদ্বেষ থাকে পেশেন্টদের, এরকমই স্যার ধারণা থাকতো। বাট আপনি কিন্তু ওই যে মজা করে করে ঝগড়া করে করে যেভাবে ডিলিংসগুলো করেছেন ডাক্তারদের সাথে, এইটাও এখন আপনি তাই মেনটেন করতেছেন। পেশেন্টদের বাবা মাকে বরং আরও উল্টা আপনি তাদেরকে না ডাক্তার সম্বন্ধে ভালো কথা বলতেছেন। তো এটা যারা আমাদের অডিয়েন্স, বাবা মা যারা আছেন, তারা ইনশাল্লাহ এটা
শুনে নিজেদেরকে শুধরে নেবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। স্যার একটু যদি মেডিকেল অ্যাডমিশনের জার্নিটার সময় আসি, যদিও স্যার আপনি অনেক আগে দিয়েছেন মেডিকেল ভর্তি পরীক্ষা, এখনকার জগতের সাথে ওইটা 2001 অনেক আলাদা একটা sorry, 2003 এক্সপিরিয়েন্স হবে। তারপরও স্যার মূল জিনিসগুলো তো অবশ্যই পাল্টায় নেই। সব একই। তখন স্যার পরীক্ষার সিস্টেমটা কি ছিল? এমসিকিউ বেসডই ছিল? হ্যাঁ, এমসিকিউ বেসডই ছিল। স্যার নাম্বার ডিস্ট্রিবিউশনটা কীরকম ছিল? আমাদের সময় ছিল এসএসসি, এইচএসসি। আমরা জিপিএস সিস্টেমের বাংলাদেশের প্রথম ব্যাচ। আচ্ছা। 2001 সাল থেকে জিপিএস সিস্টেম চালু হয়। প্রথমে তো এসএসসিতে আমরা পরীক্ষা দেওয়ার পর আমরা জানতামই না সিস্টেমটা কি কি হতে যাচ্ছে। নোবডি নোজ। পরীক্ষার রেজাল্ট পাওয়ার পরে দেশের মানুষও কিছু বুঝে নাই, আমরাও ম্যাক্সিমামই তেমন কিছু বুঝি নাই। স্যার এরকম একটা জিপিএ 5 অবস্থা ছিল। তো না, আমাদের সময় পুরো বাংলাদেশে জিপিএ 5 পেয়েছিল। ময়মনসিংহ মেডিকেলের এই ময়মনসিংহ ক্যাডেট কলেজের বেশ কয়েকজন মানে ফিমেল, আচ্ছা, আচ্ছা। আর হচ্ছে পুরো বাংলাদেশের সব মিলে ছেলে মনে হয় এক্সাক্ট আমার মনে নেই, সেটা 10-15 জনের বেশি না। আচ্ছা, তখন GPA অনেক 5 ছিল। নাম্বার পাওয়া অনেক হ্যাঁ কঠিন হ্যাঁ ছিল। হ্যাঁ। তা আর বাংলা এবং ইংরেজি এই ধরনের সাবজেক্টগুলোতে লেটার মানে খুবই ডিফিকাল্ট ছিল। যে দেখা গেলো 1000 নম্বরের মধ্যে 950 মানে 950+ নাম্বারও যে পেয়েছে সেও কিন্তু বাংলায় লেটার বাংলায় পায় নাই। কম। মানে ব্যাপারটা এরকম। তো এখনকার মতো জিপিএ সিস্টেম ওরকম ছিল না। তারপরে আমাদের ওই সময় আমি পেয়েছিলাম 4.75, মানে দুইটাতে আমার এ প্লাস ছিল না, বাংলা আর কিসে জানি, যাই হোক। কিন্তু ওই সময় এটা ছিল খুবই খুবই আমার এলাকার মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট ছিল ওটা। আমার স্কুলে তো বটেই, এলাকাতেই সবচেয়ে ভালো রেজাল্ট ছিল। অ্যাডমিশন টেস্টের নাম্বারের সাথে কি এসএসসি হ্যাঁ অ্যাড হ্যাঁ করতো? হ্যাঁ, এসএসসি নাম্বারের এসএসসি আর এইচএসসি নাম্বারকে কত দিয়ে জানি মাল্টিপ্লাই করে আচ্ছা, ওইটা আচ্ছা। 100 বানাইতো। আচ্ছা, এখানে 5, এখানে 5, 10 দিয়ে গুণ করতো, তো ওইটা হয়তো 100, আর বাকি 100 থাকতো এই যে এমসিকিউ যে পরীক্ষা, ওইটার এটা হয়তো 200। ডিস্ট্রিবিউশনটাই স্যার। হ্যাঁ, এই 200 নম্বরের মধ্যে কে কত পেলো। আমি যেমন অ্যাডমিশন টেস্টে পেয়েছিলাম 82, আর ইয়াতে পেয়েছিলাম 4.75, এই এসএসসিতে, এইচএসসিতে 4.60। তো এই দুইটার অ্যাকুমুলেশনের যে নাম্বার সাথে এই 82 যোগ করে আমি ন্যাশনাল মেরিটে 27তম হয়েছিলাম। মাশাআল্লাহ। হুম। স্যার আমি জানতে চাচ্ছিলাম যে ওই 100 নাম্বারের ডিস্ট্রিবিউশনটা কি ছিল? কোন সাবজেক্টে কত? নাকি ওইটাও কোনো নির্দিষ্ট ছিল না? এটা কি স্যার মনে আছে? না না, 100 নম্বর আবার সাবজেক্ট কি? স্যার যেমন এখন পরীক্ষাগুলো হয় যে ফিজিক্স থেকে 20 নাম্বার হবে, কেমিস্ট্রি থেকে 25 এরকম তো নাম্বার, ছিল, বায়োলজি এরকম থেকে 30। ডেফিনেটলি ছিল। এই 100 নম্বরের মধ্যে মেইনলি সায়েন্সের সাবজেক্টগুলো, আর ইংলিশ ছিল কিছু, এত সাধারণ এক্সাক্ট তো জ্ঞান? মনে নেই। সাধারণ জ্ঞান ছিল খুব মিনিমাম। ওই সময়ই মনে হয় সাধারণ জ্ঞান 5 নম্বরের মতো এডিশন হয়েছিল, এটা নতুন ছিল। তো স্যার এগুলা আপনাদের সময় normally। কি এখন যেরকম একটা মানে অনেক বড় একটা আতঙ্কের নাম হচ্ছে জিকে আর ইংলিশ, ভালো ভালো স্টুডেন্টরাও দেখা যাচ্ছে যে Exactly. ইংলিশে কারণে পিছায় যায় বা জিকের কারণে পিছায় যায়। আমাদের সময় তখন কি জেনারেল এরকম? নলেজ মাত্র নতুন এডিশন হয়েছিল, সম্ভবত আমাদের ব্যাচে না, তার আগের ব্যাচে মনে হয় ছিল না, এটা আমি পুরো নিশ্চিত না। কিন্তু আমাদের সময় জেনারেল নলেজ যেটা, এটা খুবই মানে নতুন ছিল, যে কোত্থেকে কি পড়বো, 5 নম্বরের জন্য কোথায় কি কিছু কি এরকম বলা ছিল হয়েছিল। স্যার যে না, না। বাংলাদেশ বিষয় বলি বা আন্তর্জাতিক কিছুই না, জাস্ট জিকে? জিকে আমাদের, আমরা একটা এক্সপেরিমেন্টাল গিনিপিগ ব্যাচ। হ্যাঁ, এই দেশে জিপিএস সিস্টেম শুরু হয়েছে আমাদের এসএসসি পরীক্ষা দেওয়ার জাস্ট ইমিডিয়েট আগে। নোবডি নোজ মানে স্কোরিং কেমন হবে, কততে কত, কিসে কি, আচ্ছা স্যার, আমরা আপনার কিছুই কি জানতাম না। আপনার কি মনে হয় না বাংলাদেশের সব ব্যাচেই নিজেদেরকে গিনিপিগ মনে করে স্যার? না, জিপিএস সিস্টেম আমাদের সময় প্রথম। এর আগে এটা অনেক বড় একটা চেঞ্জ। আমরা যেমন সবসময় ছোটবেলা দেখতাম, এটা খুব পজিটিভ জিনিস ছিল আমার কাছে মনে হয়, যে যারা একটু ভালো স্টুডেন্ট তাদের এটা স্বাভাবিক। আগে যেমন টিভিতে আমরা বসতাম যে এসএসসি পরীক্ষার পরে যে ফার্স্ট স্ট্যান্ড, সেকেন্ড স্ট্যান্ড, থার্ড স্ট্যান্ড, ঢাকা বিভাগ, কুমিল্লা বিভাগ, চিটাগাং বিভাগ, এইভাবে বিভিন্ন বিভাগের যারা এরকম প্রথম 1 থেকে 20-এর মধ্যে সবাইকে নিয়ে টিভিতে অনুষ্ঠান হতো। এর মধ্যে প্রথম 3-5 জনকে হাইলাইট করে মানে খুব চমৎকার অনুষ্ঠান হতো, যে উনি কি করেন, দিনে কয়েক ঘন্টা পড়েন। আমরা বসে থাকতাম দিনে কয়েক ঘন্টা পড়ে, কয়েক ঘন্টা ঘুমায়, কয়টার সময় উঠে, এগুলো শোনার জন্য। এবং বিলিভ মি, টিভিতে ওরকম অনুষ্ঠানও হতো না, অত কিছু দেখতামও না। সপ্তাহে হয়তো বুধবারে একটা ওই মুভি থাকতো, সেটার বঙ্গানুবাদ বা এই ধরনের একটা কিছু চলতো। যেমন আমরা একদম ছোটোবেলায় ম্যাকগাইভার ছিল, আমি অল্পই পেয়েছি। তারপরে এরকম বিভিন্ন ডার্ক জাস্টিস, রোবোকপ, এই ধরনের কিছু খুবই মানে চমৎকার সব মুভি ছিল, সিরিজ ছিল, ওগুলোর বাংলা দেখাতো। তো এইরকম স্টুডেন্টদের কাছে খুব একটা ইম্পর্ট্যান্ট অংশ ছিল পরীক্ষার পরে এই
প্লেস করা স্টুডেন্ট যারা, বোর্ডে স্ট্যান্ড যারা করে, ওরা দেখতে কেমন হয়, ওরা খায় কি, হ্যাঁ, তো কি, পেপারে ছবি আরে টবি উনি হয়তো গানও দিত। গায়, উনি দেখি আবার ছবিও আঁকতে পারে, বা তো এইগুলা খুবই একটা মানে ওরা ছিল আমাদের চোখে ন্যাশনাল হিরো। হ্যাঁ, কিন্তু আমাদের সময় তখন আমরা হিসাব করতাম যে এই 900-র উপরে কত পাইলে স্ট্যান্ড করা যায়, তারপরে 750 মানে 750 যদি 1000-এ পায় ওটা হচ্ছে স্টার মার্ক বলতো, আচ্ছা আচ্ছা 600 প্লাস পেলে ফার্স্ট ডিভিশন, 600 নিচে হলে সেকেন্ড ডিভিশন, সম্ভবত এটা 450 বা এরকম থেকে শুরু। তো আমরা এই ডিভিশন আমার ভাইদেরকে দেখেছি, মামা চাচা সবাইকে দেখেছি, ডিভিশন অমুক স্টার পাইছে, ওরে ও স্ট্যান্ড করছে এই এলাকার, ওরে দেখতে যেত সবাই। তো আমরা ওইটা দেখে দেখে ওতে আমরা অ্যাকাস্টম ছিলাম যে স্ট্যান্ড করতে হবে। আমি স্কুলে ফার্স্ট বয় ছিলাম, তো সবাই বলতো যে না স্ট্যান্ড করতে হবে, তোমরা যেই 5জন 7জন আছো এটা খুব ভালো, তো খুব ওইভাবে নারিশ করতো যে স্ট্যান্ড করা লাগবে। আমার পরীক্ষার কয়েকদিন আগে শুনি যে কী বলে সিস্টেম চেঞ্জ, নাম্বার টাম্বার নাই, তো নাম্বার নেই তাহলে কি এই 100-তে 80 প্লাস পাইলে তুমি 5, এর কম পাইলে এই সিস্টেমটা কোনো টিচারও ব্যাখ্যা দেয় নাই কাউকে, আমরা শুনিই নাই যে কী জিনিস তখন মানে। আর তখন তো ইন্টারনেটে এরকম ছিল না, আমরা যে মোবাইল ইউজ করতাম ইন্টারনেট একটু দেখে নিলাম, বাবার মোবাইল, বিষয়টা এরকম ছিল না। পেপার পত্রিকায় কিছু আসলে কেউ কেউ হয়তো দেখতো, বন্ধুদের গসিপের মধ্যে টুকটাক আসতো, আর পরীক্ষার সময় কে গসিপের মধ্যে যায়, সব ভালো স্টুডেন্ট। তো আলটিমেটলি জানার কোনো রাস্তাই ছিল না, কোচিং সিস্টেমও এরকম ছিল না, কোচিং সবসময় ছিল, কোচিংয়ের টিচাররা কী বলবে আপনাকে, কেউই তো জানে না কিছু। তো এই জন্য আমি গিনিপিগের ব্যাপারটা একটু হস্তক্ষেপ করলাম, এই কারণে আমরা কঠিন রকম গিনিপিগ ব্যাচছিলাম। লোকজন রেজাল্ট পাওয়ার পরও পুরো দেশের মানুষই বুঝেনি আসলে কি রেজাল্ট পাইছে। সে বলতো যে বাবা তুমি নাই ম্যাট্রিক পরীক্ষা দিয়েছো, কী পাইছো? যখন বলে যে এ পাইছি 4.75, এ মানে কি, এটা কি ফার্স্ট ডিভিশন নাকি স্টার নাকি স্ট্যান্ড, কিছু তো বুঝতেছি না। স্যার তো এটা কি আপনি এরকম মিস ছিল করেন আগের দিনের যে স্টার মার্কের যে একটা ডেফিনেটলি। ও ইট ওয়াজ আ গ্ল্যামার, এটা অবশ্যই ভালো যারা পড়াশোনা করে তাদের এটা একটা ড্রিম। আপনি মানে আমরা স্বপ্ন দেখতাম বা চিন্তা করতাম যে অমুক ব্যাচের তমুক, আমাদের 6 বছর সিনিয়র ছিল আমার বড় ভাই, ওদের ব্যাচ থেকে আর্টসে আমাদের স্কুলে এই মানে এই যে খিলগাঁওয়ে ফার্স্ট স্ট্যান্ড করে একজন, তখন তো আমরা তো হইচই, খিলগাঁওয়ের মধ্যে একজন ফার্স্ট স্ট্যান্ড করছে, তো মানে এটা ম্যাসিভ একটা মোটিভেশন, ম্যাসিভ একটা গিয়ার আপ যে ওই ভাইটা কেমন দেখি দেখি এরকম একটা অবস্থা। তো আমরা সেইটার জন্য ওয়েট করতাম, হঠাৎ করে দেখি এগুলো কিচ্ছু নাই, মানে একটা ক্লাস ধরে ধরে মানে আপনি এত গ্রুপ এই এত গ্রুপ এই। তখন কয়েক বছর এই জিপিএস সিস্টেমের প্রথম দিকের কয়েক বছর মিষ্টি দোকানদারদের খুব লস হয়েছে, কেউ বুঝেও না, ইয়াও করে না, মিষ্টি কী কিনবে, কেউ স্ট্যান্ড নাই, ইয়া নেই, তো বোঝা যাচ্ছে না। তো এই জন্য মানে আমরা আসলে সিস্টেমটা বুঝতেই পারিনি। যাই হোক, আল্লাহ তাআলা যা রেখেছে ভালোই ছিল। তখন আমাদের রেজাল্টটা খারাপ ছিল না, ভালো ছিল রেজাল্ট, কিন্তু আমরা আসলে ওই স্ট্যান্ড স্টার এই জিনিসগুলো মিস করতাম, যে কে কয়টা লেটার পাইলো, ও এটাতেও লেটার পাইছে, আরে বাপরে বাপ। তো এই জিনিসগুলো ছিল না আমাদের সময় থেকে। এখন যদিও স্যার জিপিএ সিস্টেম এর কারণে স্টার মার্ক স্ট্যান্ড এই বিষয়গুলো নাই, তবে মোটামুটি কোচিং ব্যবসার মানে অনেক বেশি উন্নতির কারণে কোচিংগুলো যেহেতু তাদের প্রতিষ্ঠান থেকে যারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিগুলোতে মেধা তালিকায় সামনের দিকে থাকে তাদেরকে অনেক প্রমোট করে, অনেক হাইলাইট করে। এখন সবার ওই ফার্স্ট সেকেন্ড ডিভিশনের বা স্টার মার্কের জায়গাটা স্যার এখন দখল করে নিয়েছে হচ্ছে জাতীয় মেধায় ফার্স্ট সেকেন্ড থার্ডে থাকলে আমাকে অনেক ইন্টারভিউ নিবে, হয়তো যে এরকম পডকাস্টে ডাকবে, তারপর হচ্ছে যে অনেক এটা কি এসএসসি এইচএসসিতে না অ্যাডমিশন? অ্যাডমিশনে যারা ভালো করে আর কি, অ্যাডমিশন একটা সবসময়ই ছিল, ওটা ওই সময় এটা আমাদের সময় ছিল। অ্যাডমিশনে এই বিভিন্ন জায়গায় যারা একদম টপ দিকে থাকতো 1 থেকে 10 20 এদেরকে খুব ইয়া করতো, এবং আমাদের সময় ছিল কম্পিউটার ইয়ে দিত, তখন আমরা ওইটাও ইয়া করতাম, যে ফার্স্ট হবে যে সেকেন্ড হবে এদেরকে কম্পিউটার, প্রথম 3 জনকে কম্পিউটার পুরস্কার। তো কম্পিউটার তখন এক্সপেন্সিভ, এটা দিত কি কোচিং থেকে দিত, বিভিন্ন কোচিং বিভিন্ন রকম আলোচনা করতো, এটা সেটা অনেক রকম নেগোসিয়েশন হইতো। আমরা এগুলো কম বুঝতাম, কিন্তু বিভিন্ন কোচিং সেন্টার থেকে যারা আসলেই ভালো করতো ওদেরকে পুরস্কার দিত। তবে অন্য কথাও শোনা যেত, অনেকের ওখানে কোচিং না করলেও নাকি অফার টফার দিত। এটা স্যার এখনো আছে এটা এখনো আছে। শোনেন, আমাদের নটরডেম কলেজে একজন স্যার ছিলেন বিদ্যুৎ কুমার ভদ্র, স্যারকে একটা লাইনের জন্য আমি সারা জীবন মনে রাখি। স্যার বলতেন যে ছাত্রদের চরিত্র যুগে যুগে এক। এটা শুধু ছাত্র না, সব প্রফেশনাল লোকজনের চরিত্র যুগে যুগে মানে এক। ওই তো শিক্ষার সাথে রিলেটেড মানুষজন আসলে ওই একই প্রক্রিয়ায় সবকিছু স্যারের চালাচ্ছে আর কি। ওইখানে যখন আমরা প্রাইভেট পড়তে যেতাম তখন ছেলে পেলে দরজায় দেয়ালের মধ্যে বিভিন্ন রকম কমেন্ট লিখতো, তো মানে দুষ্ট দুষ্ট কথাবার্তাও লিখতো।
তো সবাই বলতো স্যার এই আগের ব্যাচের এটা এত দুষ্ট, এগুলো মুইছা একটু রং টং করে দিলে ভালো হতো না, এটা আজে বাজে জিনিস দেখা যায়। তখন স্যার তখন এটা বলতো যে ছাত্রদের চরিত্র যুগে যুগে এক, এই ব্যাচে মুছে দিব না, একটু পরে তুমি গিয়ে ওটাই লিখবা। তো এরকম আমরা অনেকবার মুছেছি, কিন্তু দিয়ে লাভ নেই, এরপরে যে আসে ও এই একই জিনিসই লেখে, তো মুইসা ঘষাঘষি করে লাভ কি, থাক ওটা। এটা তো দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্যার কাঠের বেঞ্চগুলোতে। এখন তো আবার আস্তে আস্তে দেশ যত আধুনিক হচ্ছে কাঠের বেঞ্চ উঠে যাচ্ছে স্যার, স্টিল চলে আসতেছে। তো এটা তো মানে কাইন্ড অফ এই যে দুষ্টামিগুলো আর থাকতেছে না স্যার, আস্তে আস্তে নিউ জেনারেশন এটা নতুন ফরম্যাটে চলে যাচ্ছে, অসুবিধা নেই। ডিজিটালাইজেশন হয়ে যাচ্ছে স্যার সব। এগুলো সব কিছুতে এরকম তো হবেই। এনিওয়ে স্যার, তাহলে ওই অ্যাডমিশনের জার্নিটা আমরা কভার করলাম। তারপর আচ্ছা অ্যাডমিশনের স্যার, জার্নি আরেকটা জিনিস স্যার, আপনার আব্বু আম্মু কি রিয়াকশনটা দিলেন স্যার? তাদের স্বপ্ন যখন পূরণ হইলো স্যার, আপনি যখন ডিএমসিতে টিকলেন এবং ন্যাশনাল মেরিট এসে 27th, তখন স্যার তারা কি করলেন স্যার? এটা তো আসলে জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত ছিল সেটা, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমি বিশেষ করে যখন ওই খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের বৈতরণী পার হয়ে যখন নটরডেম কলেজে চান্স পাই, তখন মানে এটা একটা অন্যরকম আনন্দের একটা বিষয় ছিল আমাদের পরিবারের। আমরা তিনো ভাই নটরডেম কলেজে পড়েছি, কিন্তু ওই অ্যাডমিশন টেস্টটা যেমন আমার জন্য অত্যন্ত আনন্দের ছিল, মানে যখন নটরডেম কলেজে গ্রুপ 1-এ চান্স পাই, তারপরে যখন আবার এই মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময় তখন প্রচুর পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ। জীবনে এত ইফোর্ট দিয়ে আসলে পড়াশোনা করেছি, কিন্তু ওইটা অন্যরকম। কতক্ষণ পড়তেন স্যার অ্যাডমিশন টাইমে? সারাদিন রাতেই পড়তাম ঘুমানোর সময় ছাড়া। এবং আমি বেসিক্যালি খুব কম ঘুমাই, যারা আমাকে চেনে তারা জানে এটা যদিও আনহেলদি, কিন্তু আমি খুব মানে গাধার মতো পরিশ্রম করতাম, যেটাকে বলা যায় হাড় ভাঙা খাটুনি। আমি ওই খাটুনি সবসময় খেটে গিয়েছি, এখনও খাটি, আমার ভালো লাগে, ওটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু প্রচুর পড়তাম আর হয়তো অনেক কিছু ফল্টি স্টাইল ছিল, হোয়াট এভার ইট ইজ, কিন্তু আমি হাল ছাড়তাম না কোনো কিছুতে। আর কি বলে মানে মাঝে মাঝে এমন হতো যে পড়া যেটুকু টার্গেট করেছি হয়নি, তখন রাত্রেবেলা দেখা যেত যে চেয়ারটা সরাই ফেলতাম রুম থেকে, ফ্যান বন্ধ করে দিতাম গরমের দিনে, না বাতাসে ঘুম আসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তাম। মানে একটু পাগলামি যে বিষয়গুলো সেটা আসলে সবসময়ই ছিল। এটা কখনো কখনো লাগে, আর আমি বলবো না যে এটা সবাই করেন, এটা কাউকেই করতে বলবো না, কিন্তু আমার কাছে মনে হইতো যে এই গরমের মধ্যে আমার পড়া ভালো হয়। মানে যখন একটু রিল্যাক্সেশন চলে আসলে ঘুম চলে আসবে, তো আমার টার্গেট অ্যাচিভ হয় না, চেয়ারটা সরাই ফেলতাম। আম্মা এসে বলতো বাপ তোর শরীর খারাপ হয়ে যাবে, এগুলো করিস না। আমি বলতাম না প্লিজ, এই ব্যাপারে কোনো কথা নেই। ভালো স্টুডেন্টদের স্যার এগুলো থাকে কিছু কিছু নিজস্ব কিছু হ্যাবিট। তো যাই হোক আলহামদুলিল্লাহ তখন সেগুলো করেছি, এবং আলহামদুলিল্লাহ অ্যাডমিশন, মানে আমি ক্যান্টনমেন্টের এলাকায় ঢুকলে একটা লেখা দেখি, এটা দেখলে আমার খুব ভালো লাগে, যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। প্রশিক্ষণের সময়, প্রস্তুতির সময়টা যদি আপনি হাড় ভাঙা খাটুনি কাটেন, আপনার কাছে যুদ্ধ সহজ হয়ে যায়। আমি আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময় ব্যাপারটা এরকমই দেখেছি। মানে যত মডেল টেস্ট দিয়েছি, নিজে প্র্যাকটিস করেছি, মেডিকেল অ্যাডমিশনের টেস্টের পরীক্ষা আমার জীবনের সবচেয়ে সহজ পরীক্ষা ছিল। মানে আমার কাছে মনে হলো যে এরকম সহজ, এত সোজা। মানে প্রথম 25-30 মিনিটের মধ্যে আমার মানে পরীক্ষা দেওয়া শেষ, 1 ঘন্টার পরীক্ষা অলমোস্ট ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে। যে একটা আমি দেখে গেছি, অ্যান্সার করতে করতে সবই পারি, 6-7টা মনে হয় কোশ্চেন অ্যান্সার বাকি ছিল। তারপরে বসে বসে আরও 10-15 মিনিট লাগে চিন্তা ভাবনা করে বাকিগুলো ফিল আপ করেছি। তো আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে এত সহজ তো কোনো মডেল টেস্টের কোশ্চেনও দেখি নেই। মানে এমন আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, এটা অবশ্যই আল্লাহ তাআলার বিশাল রহমত, সহজ করে দিয়েছেন। কিন্তু পড়াশোনা করার সময় খুব প্রচুর পড়েছি, টেস্ট আমার জন্য খুব সহজ হয়ে গেছে। একই অবস্থা নটরডেমে ভর্তি পরীক্ষার সময় আমি আর কোনো কলেজ থেকে ফর্মই কিনি নেই। এটা আমার কিছুটা বোকামিও ছিল আসলে, আমি আসলে সিচুয়েশন বুঝতাম না এই জিনিসগুলা, যে পরীক্ষা দিব, চান্স পাবো, না পাওয়ার কী আছে, এরকম একটা অবস্থা। তখন নটরডেম কলেজের প্রিপারেশন আমার ভালো ছিল। পরীক্ষার সময় দেখলাম এত সহজ প্রশ্ন, এটা কি নটরডেম কলেজের প্রশ্ন, এটারে নিয়ে এত কথাবার্তা। পরীক্ষা দিয়ে দেখি যে আমার পরীক্ষা অনেক আগে শেষ, খুব ইজি হয়ে গেছে। এবং পরীক্ষা দিয়ে আমি বুঝতেছিলাম যে ইনশাল্লাহ চান্স তো পাবোই, এটা নিয়ে কোনো পেরেশানি নাই। তো আমার জীবনে দেওয়া অন্যতম সবচেয়ে ভালো 2টা পরীক্ষা হলো এই কলেজ অ্যাডমিশন টেস্ট আর মেডিকেল অ্যাডমিশন টেস্ট। আমার কাছে আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। স্যার তো মনে হয় স্মৃতিকাতর হয়ে যাচ্ছেন আগের দিনগুলো মনে করে। এটা খুবই এক্সাইটিং এটা। আচ্ছা, এই যে প্যারেন্টসের রিয়াকশনের কথা বলছিলেন, হ্যাঁ না এইটা মানে অদ্ভুত। তখন তো পেপারে নাম আসতো তো আমাকে আমার এক কাজিন, সম্ভবত কাউসার ভাই, আমি আমার হাতে পেপার আসার আগে ওনারা দেখে ফেলছে। দেখে ফোন না
মানে বাসায় কাকে দিয়ে খবর পাঠালে আমার এক্সাক্ট মনে মানে চিৎকার, যাই ও তো এই, আমি না না আগে দেখে নিই, কোনো কথা বিশ্বাস করা যাবে না, আগে দেখি পরে তখন তো হার্ট বের হয়ে যাবে এমন অবস্থা, খুব এক্সাইটেড। যখন পত্রিকায় নাম দেখলাম তখন তো এক চিৎকার দিছি, কি বলছি মনে নেই। তারপরে আম্মা এসে, ভাইয়ারা এসে সবাই জড়ায় ধরে অনেক ইয়েটে করে হইচই। এইটা আসলে অন্যরকম ফিলিংস। এই ফিলিংস আমরা সবাই কম বেশি পরিচিত, স্বাভাবিক স্যার, আপনিও পরিচিত, কিন্তু এইটা ওই আনন্দের সঙ্গে আসলে অন্য কিছুর তুলনা তুলনা হয় হয় না, না আসলে স্যার, ঠিকই তুলনা হয় বলেছেন। না। আলহামদুলিল্লাহ আব্বা আম্মা, বিশেষ করে আম্মা এত কেঁদেছিলেন, অন্যরকম। স্যার আপনার ভাইদের বা বোনদের রিয়েকশন, তারা কি বলছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা জিনিস আসলে ফ্যামিলি সাপোর্ট না করলে হয় না। আমার 2 ভাই, মানে আমরা 3 ভাই, আমার বড় ভাই মেজো ভাই প্রত্যেকেই সবসময় আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, অনেক আদর, অনেক কিছু। ইভেন আমার তো স্পষ্ট মনে পড়ে যে আমি যখন 8-9 যখন উঠি, তখনই বড় ভাইয়ের বিষয়টা কেমন, যে বড় ভাই একটু আগে থেকে এসে, যেহেতু বড়, পড়ার টেবিল মনে করেন একটা ভালো টেবিল আছে, ওর জন্য কেনা হয়েছে পড়ার জন্য। মধ্যবিত্ত ফ্যামিলি, অত তো বড় ক্যাসেল না, বাসা সীমিত রুম, এই সেই। তখন পড়ার জন্য ভালো জায়গাটা সে পাইতো। আমরা ছোট ছিলাম, বড় ভাই আমার 6 বছরের বড়, ও 10-এ পড়ে, আমি 4-এ পড়ি। তো যখন আমি 8-9 উঠলাম, তখন ভাই আমার চেয়ে 6 বছর বড়, সে ইউনিভার্সিটিতে পড়ে, তারপরে তো আর কমে নাই, তারপরে তো তখনও আমার চেয়ে অনেক বেশি। কিন্তু ভাই দেখলো যে ছোটো ভাই সায়েন্সে পড়ে, ও একটু পড়াশোনা করতে পছন্দ করে, ভাই তার রুম আমাকে ছেড়ে দিল, রুম, এবং তার প্রিয় একটা টেবিল ছিল। আমাদের ওই টেবিল নিয়ে অনেক এক্সাইটমেন্ট ছিল। বড় ভাইরা তো ছাড়তে চায় না বড় স্যার, ভাই, তাদের বড় ভালো ভাইয়ের ভালো টেবিল, টেবিল। বড় ভাই আমাকে অনেক করে যা তোকে টেবিল ছেড়ে দিলাম, ভালো করে পড়বি, এইটা সেটা। তো আমার এটা মনে পড়ে যে বড় ভাই আমাকে তার এত ভালোবাসার টেবিল, সেই টেবিল নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা, অনেক কিছু, যে এটার ভিতরে ড্রয়ার আছে, এইদিকে বড় একটা ড্রয়ার, এটা আছে সেটা আছে, এই টেবিলটা পাইলে কত ভালো হতো। আমি আর আমার মেজো ভাই, আমাদের টেবিল ছিল একটু ছোট, কিন্তু ভাইয়ের টেবিল ওটা একটা আলাদা ছিল। তো ভাই সেই টেবিল আমাকে ছেড়ে দিয়েছিল, তারপর তার রুমে তার পড়ার জায়গা আমাকে দিয়ে দিল যে থাক। তারপর বাসায় গেস্ট আসলে করলে সবসময় আমাকে সাইড করে রাখতো। এবং আমি ওই ওই স্টুডেন্ট লাইফ, স্পেশালি ওই 9-10 8-9-10 11-12, তারপরে মেডিকেলে যখন পড়ি, সবাই আমাকে এই সাইডটা দিত, জানতো যে না, ওর একটু পড়াশোনা বেশি, ও পরেও থাক, ওরে কেউ ডিস্টার্ব করো না। তখন কিছুটা ক্ষেত্র বিশেষে অসামাজিকও থাকতাম, ইচ্ছা করে সব মিটিংয়ে বা বাসায় গেস্ট আসলে সবার সাথে সবসময় অ্যাটেন্ড করতাম না, গেলেও একটু সালাম টালাম দিয়ে চলে আসতাম, যে না আমার পড়া আছে, আমার পরীক্ষা আছে, আমি পড়তেছি খুব এবং ভাইরাও খুব করতো যে ঠিক আছে থাক থাক, ও থাক। তো এইরকম ভাইরা খুব সাপোর্ট দিত আলহামদুলিল্লাহ। বিশেষ করে বড় ভাইয়ের কথা বলতেই হয়, ও আমাকে ভীষণ আদর করে। আমার 2 ভাই আমাকে খুব সাপোর্ট দিয়েছে আলহামদুলিল্লাহ, সারা জীবন দেয়, এখনও দেয়। তো আলহামদুলিল্লাহ, ফ্যামিলি বন্ডেজ আসলে খুব ইম্পর্টেন্ট, স্যার, খুবই খুবই। তো তাদের কারো সাপোর্ট ছাড়াই আসলে কেউ কোনো পজিশনে যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে খুবই চমৎকার একটা ফ্যামিলি দিয়েছেন, আগেও ছিল, এখনও আছে আলহামদুলিল্লাহ। এখন ফ্যামিলি বড় হচ্ছে, নিজের বউ বাচ্চা যারাই আছে প্রত্যেকেই খুবই সাপোর্টিভ আলহামদুলিল্লাহ। এবং ফ্যামিলি লাইফে আপনার হ্যাপি থাকাটা খুব জরুরি। তাহলে আমাদের যারা মেডিকেল ভর্তি ইচ্ছু অডিয়েন্স, তারা একটা ভালো মেসেজ পাইলো যদি তাদের বাবা মারাও দেখে যে ফ্যামিলি সাপোর্ট কতটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। যে কারো যত বড় মানুষ, তাদের পেছনে গল্পে দেখা যাবে যে বাবা মা ভাই বোন হয় সবাই, না হলে কেউ না কেউ, অনেক সময় সবাই সাপোর্টিভ নাও হইতে পারে। সাপোর্ট লাগবেই, সাপোর্ট আপনাকে দিতেই হবে। ওই সাপোর্টটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা সফল মানুষের এবং গল্পের যত না পেছনে। আর্থিক সাপোর্ট, মেন্টাল সাপোর্টটা Exactly. খুব জরুরি, যে আমরা আছি তোমার সাথে, তুমি লেগে থাকো, আছি আমরা, তোমার কি লাগবে। একটা ধারণা স্যার আছে বর্তমান যুগে যে বাবা মা বড় লোক হলে পড়াশোনাটা ইজি, 2-3টা কোচিংয়ের টাকা অ্যাফোর্ড করা যায়, 3-4টা প্রাইভেট একসাথে পড়া যায়। কিন্তু আমরা তো প্রতি বছরই স্যার, আপনিও দেখতেছেন আমরাও দেখতেছি, আমাদের জুনিয়র যারা আসে তারা এমন এমন কলেজ থেকে আসে যে তাদের কলেজের নাম বলতে যে একটু বিব্রত হয়ে যায়, সেটা আমরা বুঝতে পারি। আপনারা স্যার হিসেবে আরও ভালো বুঝতে পারেন আমাদের চেয়ে। কিন্তু ঠিকই ফ্যামিলি সাপোর্টের কারণে কোথা থেকে উঠে আসতেছে, অবাক হয়ে যাওয়ার মতো। সো ফ্যামিলি সাপোর্টটা অনেক ইনক্রেডিবলি এখানে আমি ইম্পর্টেন্ট। একটা জিনিস এডিশন করি, যে আসলে আমি যে ভালো অবস্থায় থাকি বা থাকি, সব কিছুর পিছনে মানুষজনের দোয়া আছে। বাবা মায়ের যে সাপোর্ট বলতে আমি এই জিনিসটাকে বেশি বুঝি। তারা আর কিছু করুক না করুক, অনেক দেখবেন যে খুব গরিব ঘরের আমরা মধ্যবিত্ত ফ্যামিলি ছিলাম সবসময়, খুব গরিব ঘরেরও কেউ কেউ খুব ভালো জায়গায় আসছেন। এর পেছনে অনেকগুলা ঘটনা।
এখন আমি কোরআনের দিকে চলে যেতে পারি আপনার সাথে কথা বলতে গিয়ে, যে হয় তার বাবা মা অথবা তার পূর্বপুরুষরা তাদের জন্য দোয়া করে গেছেন, ভালোবেসে দোয়া করে গেছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে না দেখে আমাদের জন্য অনেক দোয়া করে গেছেন, যে আমার উম্মত, আমার সেই ভাইয়েরা যাদেরকে আমি দেখি নাই, আল্লাহ তাদেরকে তুমি এই করো সেই করো, অনেক দোয়া করছেন। তো আমরা যখন নামাজে দোয়া করি তখন বলি যে আল্লাহ আমাদের পূর্বপুরুষদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন, আমাদের ভবিষ্যতে যারা আসবে বংশধররা, তাদের বংশধররা, তাদের বংশধররা যেন কাল কিয়ামত পর্যন্ত ইসলামের দিনের পথে থাকে, হিদায়াতের পথে থাকে, এবং তাদের দুনিয়া আখিরাতের সব সমস্যার সমাধান করে দিয়েন, তাদের দুনিয়ার বেলা দুনিয়াতে দাফন করে দিয়েন, আসমানের বেলা আসমানে উঠায় নিয়েন। তো আমরা যে দোয়া করি এই দোয়া তো নিশ্চয়ই কেউ না কেউ পাবে, ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য আমি তো দোয়া করি। অবশ্যই স্যার। আমার বাবা মাও দোয়া করেছেন, আমার দাদা দাদি দোয়া করেছেন, তাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা আমাদের জন্য দোয়া করেছেন, তাদের দোয়ার বরকতে হয়তো আমাদের মধ্যে ভালো কিছু আমরা পেয়ে থাকি। আপনি যদি সূরা কাহাফের দিকে যান, খুবই ইম্পর্ট্যান্ট সূরা, যেখানে অনেকগুলা গল্পের মাধ্যমে অনেকগুলা ইম্পর্টেন্ট লেসন। অনেক মেসেজ দেওয়া আছে আমাদেরকে মানব জাতির জন্য। সেখানে একটা গল্প আছে এরকম যে মুসা আলাহিসাল্লাম এবং খিজির আলাহিসাল্লাম ওনারা সফর করতে করতে এক জায়গায় গেলেন, গিয়ে দেখলেন একটা এলাকায় সেখানে একটা দেয়াল ভেঙে ভেঙে পড়ছে। তখন সেই এলাকায় গিয়ে ওনারা বললেন যে আমরা আগন্তুক, আমাদেরকে কিছু খাবার দেন। লোকজন দূর দাঁড় করে তাড়িয়ে দিল, কেউ কোনো তাদেরকে আপ্যায়ন করলো না। কিন্তু ওনারা গিয়ে দেখলেন যে একটা দেয়াল পুড়ে পড়ে যাচ্ছে, ভেঙে ভেঙে যায়। তখন খিজির আলাহিসাল্লাম গিয়ে মুসা আলাহিসাল্লামের সাথে গিয়ে ওনারা ওই ভাঙা দেয়ালটা রিপেয়ার করে দিলেন। তো রিপেয়ার করে আবার চলে আসতেছেন। তখন মুসা আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন খিজির আলাহিসাল্লাম যে মানে এটা কী ধরনের এই এলাকার লোকজন আমাদের দূর দাঁড় করে তাড়িয়ে দিল, আমরা কষ্ট করে বেগার খেটে এই দেয়ালটা ঠিকঠাক করে দিলাম, মানেটা কি? তখন খিজির আলাইসাল্লাম এটার উত্তরে ওনাকে যেটা বললেন যে এই যে ভাঙা দেয়ালটা, জীর্ণ দেয়াল, এটা যদি এখন ভেঙে পড়ে, এর নিচে 2 এতিম ভাইয়ের সম্পদ লুকানো আছে। আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন, খিজির আলাইসাল্লাম তাকে আল্লাহ তাআলা জানিয়েছেন যে এই দেয়ালের নিচে তাদের জন্য কিছু, তাদের বাবা মারা গিয়েছেন, এই লোকটা নেককার ছিলেন, তাদের সম্পদ এই দেয়ালের নিচে লুকানো। দেয়ালটা যদি ভেঙে যায় সেই সম্পদগুলো উঠে আসলে মানুষ দেখবে, এগুলো নিয়ে যাবে, আর সেই ভাইগুলো, এতিম ভাইগুলো পাবে না। কিন্তু লোকটা নেককার ছিল, তাহলে তার এই সম্পদটা টেক কেয়ার করার জন্য আল্লাহ তাআলা খিজির আলাইহিসসালামকে ওই জায়গায় পাঠিয়েছেন যে এটা দেয়ালটা ঠিক করে দাও। উনি এটা ঠিক করে দিয়ে গেলেন। তাহলে এই যে ভালো মানুষটা ছিল, তার দোয়ার বরকতে তার বাচ্চাদের এই সম্পদটা লুকানো অবস্থায় আল্লাহ তাআলা এটা সংরক্ষণ করে রাখলেন। উনি এটা কিন্তু এই বাচ্চাদের ক্রেডিট না, এই বাচ্চারা তাদের ভালো কাজের জন্য এই পুরস্কার পায় নাই। এই পুরস্কার কোত্থেকে আসছে? তার পূর্বপুরুষ, তার বাবা তাদের জন্য দোয়া করছে, ওনার ভালো কর্মের জন্য, বাচ্চাদের দোয়া করার জন্য এই সম্পদটা আল্লাহ তাআলা অন্য কারো মাধ্যমে এটাকে নিরাপদে রেখেছেন। তো এই ঘটনার শিক্ষা হচ্ছে যে আমি আজকে যে ভালো অবস্থানে আছি, বা যারা ভালো অবস্থানে আছে, এরা ভালো অবস্থানে আছে কেন? তাদের বাবা মা অথবা পূর্বপুরুষরা তাদের জন্য দোয়া করেছেন। তো এই দোয়ার বরকতে আমরা অনেক বেনিফিট পাই। তো আমরা যেন তাদের প্রতি কৃতজ্ঞ থাকি যারা আমাদের জন্য দোয়া করেছেন, আমরা যেন আমাদের অনুজদের জন্য দোয়া করি। সূরা কাহফের অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা স্যার, এই আসহাবে কাহফের ঘটনা, তারপরে আপনি যেটা বললেন, এবং শেষের দিকে যুলকারনাইনের ঘটনা। এই প্রসঙ্গে স্যার একটা জিনিস মাথায় আসলো, যেটা আমরাও আমাদের পডকাস্টের শেষের জন্যই স্যার আমি এটা ধরে রাখছি, আপনার জন্য স্যার একটা সারপ্রাইজ আছে। সেটা হচ্ছে স্যার এই যে আপনার বই, আমি ইচ্ছা করি স্যার পেছনে একটু লুকাই রাখছি, মিনিটে 10 হাদিস, যেখানে আপনি এখানে স্যার যে মাল্টি ট্যালেন্টেড একটা লোক, মেডিকেল প্রফেশনে আমাদেরকে শিখাতে এখন তার ধর্মীয় জ্ঞানটাও আমাদের জন্য সহজলভ্য করে উনি একটা বইও আলহামদুলিল্লাহ সেলফ পাবলিশড অথর স্যার, মিনিটে 10 হাদিসের বই। এখানে প্রায় স্যার আমি যদি ভুল না করি 1000 হাদিসের সংকলন আছে। ইনশাল্লাহ আমরা এটা আমাদের দ্বিতীয় সংস্করণ আসতেছে স্যার বললেন, আমাদের অডিয়েন্সের জন্য আমরা বইটা প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাল্লাহ সেই আলাপ পরে। তবে স্যার এই বইটা এটা কিন্তু আপনি আমাদের হলে যখনই আসছেন, আমাদের মোটামুটি অ্যাটলিস্ট আমার ক্লাসমেটের কোনো বুকশেলফ তো বাকি নাই যেখানে এটা নাই। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আপনার লেখা এই সংকলনগুলো পাঠিয়ে দিয়েছে, আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। তো স্যার আমার মূল আলোচনার কোয়েশ্চেনটা আপনার কাছে এটা, যে এই যে স্যার ডাক্তারি প্র্যাকটিস করার সাথে সাথে আপনি দিনও চর্চা করছেন, এবং এরকম একটা হাদিস সংকলনের কাজ আল্লাহ তাআলা আপনার হাতে করাইছেন। এবং আরও একটা ছোট্ট ঘটনা যদি আমি এখানে বলতে চাই,
সেটা হচ্ছে যে আমাদের ইসলাম ধর্মের শরীয়তের একটা বিধিবিধান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা আছে যে মানে কারো সম্মানে দাঁড়িয়ে না যেতে। এবং এই ঘটনাটা স্যার আপনি বলছিলেন আমাকে, এই জন্য আমি একটু শেয়ার করতেছি যে স্যার আপনাদের ডিপার্টমেন্টের বিভিন্ন ফাংশনে বড় বড় সিনিয়র ডাক্তাররা আসলে অন্যান্য জুনিয়র ডাক্তাররা যে মানে দাঁড়িয়ে সম্মান করে, বা ইভেন আমাদের ডিএমসি অডিটোরিয়ামে তো আমি দেখছি স্যার আপনাকে বসে থাকতে নিজের চোখে, যে কোনো অডিটোরিয়ামে কোনো ফাংশন হলে কোনো একজন গেস্ট রোস্টারমে যাচ্ছেন, মাইকের কাছে যাচ্ছেন, আপনি বসে আছেন, বাকি সবাই দাঁড়াচ্ছে। তো যত মনে পড়ে স্যার কোনো একজন ডিপার্টমেন্ট হেড বা কোনো একজন সিনিয়র আপনার কাছে এসে, ডিরেক্টর স্যার, আচ্ছা ডিরেক্টর স্যার আপনার কাছে এসে বলেছিলেন যে আরিফিন তুমি দাঁড়াও না কেন বা এরকম কিছু, তখন স্যার আপনি দিনের বিধানটা সুন্দর করে পলাইটলি ওনাকে বুঝে দিয়েছেন, এবং আপনি যে দাঁড়াবেন না ভবিষ্যতে এইটাও আপনি সুন্দর স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন। তো দেখা যায় স্যার আমাদের অনেক ডাক্তার মানে সিনিয়র ডাক্তার তার নামাজ পড়ে মসজিদে যায়, দাঁড়িয়ে আছে, কিন্তু শরীয়তের খুঁটিনাটি বিধিবিধানগুলোর ব্যাপারে তাদের হয়তো অনেকের অনেক অসতর্কতা থাকে। কিন্তু স্যার আপনি যে একদম মানে আল্লাহর বিধানের এই আনকমফোর্টেবল জায়গাগুলোকেও মেনে নিচ্ছেন এবং আমাদেরকেও সেই শিক্ষাটা দিচ্ছেন, স্যার এটা কি শুরু থেকেই বা আপনার মানে কোনো পরিবর্তনের মাঝখানে কোনো ঘটনা কি ছিল, এটা যদি স্যার আমাদেরকে একটু বলেন। আল্লাহু আকবার কাবীরা, প্রশ্ন অনেক লম্বা। আচ্ছা, না আসলে এইটা মানে কি বলবো, আমরা পারিবারিকভাবে ছোটোবেলা থেকে আমরা সবসময় পরিবারের মধ্যে ইসলাম প্র্যাকটিস ছিল, সবসময় এখনও আছে। তো আলহামদুলিল্লাহ আব্বা আম্মা ছোটোবেলা থেকে সবাইকে নামাজ রোজা শিখিয়েছেন। তো আমরা মানে সাধারণ বাঙালি পরিবার, মোটামুটি প্র্যাকটিসিং পরিবার যেভাবে চলে সেভাবেই আমরা চলাফেরা শিখেছি ছোটোবেলা থেকে। আমরা আলহামদুলিল্লাহ সব ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। হ্যাঁ, তারপর মানে ইসলামী প্র্যাকটিস আমার ফ্যামিলিতে মা খালারা সবাই পর্দা করেন, এগুলা সব ঠিক আছে। কিন্তু মানে বাংলাদেশে আমরা যেভাবে বেসিক্যালি ইসলামটা পালন করি, মানে টিভিতে নাটক দেখি, সিনেমা দেখি, গান শুনি, আবার নামাজও পড়ি। হ্যাঁ নামাজও পড়ি, এই ধরনের যে ইয়াটা, তো সেই জিনিসটাই আসলে আমরা ওইভাবেই বড় হয়েছি, সব কিছু নিয়েই বড় হয়েছি, যে পারিপার্শ্বিক যা আছে ঠিক আছে সব নিয়েই আমরা বড় হয়েছে। কিন্তু পরবর্তীতে আসলে যত মানে স্পেশালি যখন কোভিড দুনিয়াতে আসলো, আচ্ছা, কোভিড আসার পরে তখন আসলে কিছু ইসলাম নিয়ে পড়াশোনা করার একটা মানে ফিলিংস ভেতর থেকে কাজ করছিল। তখন স্যার আপনি প্রফেশনালি কি হিসেবে আছেন কোভিডের টাইমে? 2020-এ আমি তখন ঢাকা মেডিকেলে মানে এফসিবিএস পাস করেছি 2018-তে। আমি তখন রেজিস্ট্রার হয়েছি, ইনডোর মেডিকেল অফিসার হিসেবে কাজ করছি। আচ্ছা, ইনডোর মেডিকেল অফিসার হিসেবে জাস্ট এর পর রেজিস্টার হই। তো সেই সময় যেটা হলো যে আমি বেসিক্যালি এই যেই গল্প আপনাকে এতক্ষণ ধরে বললাম, ছোটোবেলা থেকে চাকরি জীবন পর্যন্ত কখনোই আমি আসলে রেস্ট নেই। মানে সবসময় খুব বেশি ব্যস্ত ছিলাম, খুব বেশি পড়াশোনা অথবা কাজ এগুলো নিয়ে, মানে যদি বলেন যে মানে পরিশ্রমের মধ্যে হ্যাঁ ছিলেন। কর্মব্যস্ত আমি সবসময় থাকি, সবসময় এর ব্যস্ততার মধ্যেই থাকি। কখনো আমার হাতে সেই সময় ছিল না যে একটুখানি আরও কিছু ঘাটাঘাটি করি বা ইয়া। তো আল্লাহ তাআলা ওই সময়ে কোভিডের সময়ও আমি খুব ব্যস্তই ছিলাম। প্রথম 2 সপ্তাহ সব পুরা দেশে যখন একটু মানে আইসোলেশনে থাকো বা এই সেই একটু ডিস্টেন্স মেনটেন করো, চেম্বার বন্ধ হয়ে গেল, সে সময় হঠাৎ করে 1-2 সপ্তাহের মতো সময় আমরা মানে চেম্বার বন্ধ, হাসপাতালে যাওয়াটাও একটু রেস্ট্রিক্টেড, কম। তো এটার মধ্যে ছিলাম, সেটা খুব বেশি সময় না, খুব অল্প সময়ই ছিলাম আমি। তারপরে তখন দেখা গেছে মানে হঠাৎ করে ভেতর থেকে খুব মানে আমি জানি না এটা কোনো ওই অনেকেই শুনতে চান যে অনেক কিছু যে অমুকের ইনফ্লুয়েন্স, বিষয়টা এরকম না। ভেতর থেকে আমি একদিন আমাদের ইএনটির বর্তমানে কিছুদিন আগে প্রফেসর হয়েছেন ডাক্তার জাহিদুল ইসলাম, ঢাকা মেডিকেলে আছেন এখন, ওনাকে আমি ভাই বলতাম, আমরা একসাথে রিডিং পার্টনার ছিলাম কিছুদিন, আমার চেয়ে সিনিয়র বয়সে, খুব আমাদেরকে আদর করতেন, খুব ভালো। তো এই জাহিদ ভাইকে সেদিন বলছিলাম একদিন টেলিফোন করে, ভাই মানে বিভিন্ন কথায় হঠাৎ না খুব ইসলাম সম্পর্কে জানার বা পড়ার একটা মানে তাড়না কাজ করতেছে। স্যার আপনাকে একটু ইন্টারাপ্ট করি, এটা আপনার কাছে কি মনে হয় কোন জায়গাটা থেকে হঠাৎ করে, কারণ এটা তো স্যার আপনি এখনো আসতে পারতো, ওই সময়টাতেই কেন? আল্লাহ এটা কি তাআলা মৃত্যু জানেন। ভয়, সবাই মারা যাচ্ছে আশেপাশে, এমন না কিছু কি? না 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 সেটা থেকে না, এমনি আমি জানি না। আমি বললাম যে এই প্রশ্নের উত্তরটা একটু আমার কাছ থেকে অ্যাটিপিক্যাল মনে হইতে পারে। আমি মানে নিজে থেকে কেন জানি মনে হতো যে একটু দেখি। তার মধ্যে হ্যাঁ ইম্পর্ট্যান্ট একটা রুল আছে, খুব গুরুত্বপূর্ণ।
মাওলানা মিজানুর রহমান আজহারির বক্তব্য তখন খুব চলছে, এবং আমিও তখন তার কয়েকটা বয়ান শুনে মানে আমার এত ভালো লেগেছে, তখন দেখি আরও দেখি। আর আপনি জানেন যে মোবাইলে আপনি যখন একটা জিনিস ক্লিক করবেন বা ওই এটার জিনিস, পরে ওই related এগুলো content বারবার আসতে promote থাকে। করে। তখন দেখি ওই সময়টা অল্প কিছু সময় বাসায় ছিলাম, সেই কয়েকদিন একদম প্রচুর পরিমাণ মিজানুর রহমান আজহারের ওয়াজ শুনলাম। তারপরে এই থ্রুতে শাইখ আহমদুল্লাহ হুজুরের বয়ান শুনলাম। তখন এই করতে করতে নজরুল ইসলাম কাসেমি, মাওলানা মুফতি সাহেব, ওনাদের বক্তব্য, আরও অনেকের বক্তব্য শুনতে শুনতে দেখি মানে ইসলাম সম্পর্কে আমি তো দেখি অনেক কিছু জেনে যাচ্ছি, মাশাআল্লাহ, অনেক এই টুকটাক জানি আর একটু পোক্ত হচ্ছে। এবং ইনার ফিলিংসগুলো তখন খুব কাজ করতো, যে সারাদিন রাত খালি বয়ান শুনতাম, কাজের সময় একটু কাজ করে আবার একটু শুনতাম, আবার একটু কাজ আবার একটু বয়ান। তারপরে আর ছোটোবেলা থেকেই গল্পের বই পড়া বা যে কোনো একটা কিছু পেলে সামনে ধুমধাম পড়ে ফেলা, এটা একটা অভ্যাস ছিল, পড়াশোনার হ্যাবিট ছিল। তো একটা জিনিস নিয়ে দেখলাম যে আজহারি সাহেবের একটা বয়ান শুনলাম, আচ্ছা এটা নিয়ে একটু দেখি, আর একটু দেখলাম, পড়তে পড়তে একটু ডিপে গেলাম, ভাল লাগে পড়তে। এবং এই নলেজ নেওয়াটা একটা পিপাসা কাজ করতো হঠাৎ করে, মানে জানি না কিসের কারণে, কিন্তু অনেক মানে এটা মানে ফ্লোয়ের মতো আসছিল। তখন একটু পড়তে পড়তে তখন দেখলাম যে আরও এটা করা যায়, আরও এটা করা যায়, আরও এটা করা যায়, করতে করতে আস্তে আস্তে আর মানে এইদিকে আরও বেশি ঢুকে গেলাম আর কি। আগে থেকেই যেমন এরও কয়েক বছর আগে থেকে, যেমন যদি অন্যভাবে বলি, যারা আমাকে এর আগে চিনেন, আমার বিশাল বিশাল গোফ ছিল। হ্যাঁ, এই গল্পটা আপনি সবসময় করেন আমাদের সাথে। গোফ ছিল, তারপর ক্লিন শেভড, কিন্তু বিরাট গোফ ছিল, ওটা আমার ভালো লাগতো, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতো, এই সেই অনেক কিছু বলতো। আর আমি সবসময় সুরেট বুটেড থাকতাম একদম, মানে অনেক আর্লি থেকে। আমি 2014 সালে MCPS পাস করি, তারপর থেকে ঢাকা শহরে এটা তো প্র্যাকটিস স্যার করি। আমাদের জন্য আমরা কল্পনাই করতে পারি না যে আরিফিন স্যার স্যুট পরে আছে। মানে আমাদের আরিফিন স্যার আসতেছে মানে হচ্ছে যে খুবই সুন্দর লম্বা একটা ঢিলা ঢালা জুব্বা থাকবে, মাথায় পাগড়ি থাকবে, এটা আমাদের চোখে স্যার ফিক্স হয়ে গেছে। আর যারা আমাকে আগে চিনতো, অনেকদিন পরে দেখলে তারা চিনতে পারে না, বা একটু মানে মানে কী বলে, তবদা খেয়ে যায়, বা এরকম একটু অবাক হয়, কী অবস্থা, বা এরকম চেঞ্জ। তো যেটা হতো, আমি ওই সময়ও গরমের সময় দেখা যেত টাই পরে বসে আছি, কিন্তু স্যার চেম্বার একটু করতাম। বলি, জাস্ট বয়ান দেখতে দেখতেই এই র্যাডিক্যাল চেঞ্জ, এটা কিভাবে একবার স্যার? ওই যে বললাম, বয়ানও দেখতাম, পড়তাম, তখন চিন্তা করলাম যে আল্লাহ রাসূলের যেটা পছন্দ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে, এই সুন্নাহ নিয়ে পড়তে পড়তে ভালো লাগতো এই প্র্যাকটিস। আচ্ছা, এটা করলে আমার অসুবিধা কি, এটা তো আমি করতেই পারি। এরপরে আবার আরও কিছু কথাও আছে এখানে মজার, সেটা একটু ভিন্ন, সব কিছু হয়তো বলবো না। হ্যাঁ, ঠিক আছে স্যার, অবশ্যই কিছু সেখানে জিনিস দেখা থাকা যেত উচিত। যে বাংলাদেশে বেশ প্রভাবশালী লোকজন, ভালো পদে আসেন আমাদের শিক্ষকরা, শ্রদ্ধেয়, সর্বজন শ্রদ্ধেয়, তারা আমাকে মাঝে মাঝে বিভিন্ন রকম কথা বলতেন, যে এই কী শুরু করছে, হঠাৎ করে পাঞ্জাবি পড়া শুরু করছে, এরকম না, এটা কি অফিসিয়াল ড্রেস হলো, পাঞ্জাবি পড়ছো কেন? আচ্ছা স্যার, এই জিনিসটা কি মেডিকেল কমিউনিটিতে একটু বেশি, এই যে অফিসিয়াল ড্রেস অনেক। এটা? তো আমি সবসময় যেখানে ইনটিন করে থাকি, সুযোগ পেলে টাই পরি, কোট পরি, আমি খুব হাতা কাটা একটা কোট আছে, তো সেগুলো পরতাম। হ্যাঁ, তো হঠাৎ করে এগুলো বাদ দিয়ে যখন একটু পাঞ্জাবি পরি, এই সেই, তখন বলে যে না, এটা তোমার সঙ্গে যায় না, অফিসিয়াল ড্রেস ওইভাবে থাকো, এটা কেমন ধরনের ইয়ে। তখন দেখলাম যে আসলে তখন এই সময়টা ট্রানজিশনের সময় আমার। তখন যেটা হলো যে আচ্ছা, আমি পাঞ্জাবি পরলাম, একটা নীল কালারের পাঞ্জাবি পরলাম, একটা পরলাম, তখন দেখি কেউ কেমন করে, কিন্তু দেখি যে আবার তবলিগ যারা করে, মানে তবলিগ মনা যারা, এদেরকে আমি খুব পছন্দ করতাম ফ্রম দ্য ভেরি ফার্স্ট ইয়ার, বা প্রথম থেকেই ভালো লাগতো। কিন্তু তবলিগে আসলে আমার ওইভাবে সময় দেওয়া হয়নি বা করা হয়নি, এনিহাও। কিন্তু এদেরকে আমি খুব পছন্দ করি সব সময়, যে তারা আলহামদুলিল্লাহ সব কিছুর মধ্যেও তারা নামাজ কালাম খুব চমৎকার, তাদের আচার আচরণ সবার সাথে সফট, সুদিং। তো এটা আমার খুব ভালো লাগতো। পরে দেখে যে আচ্ছা, ড্রেস আপ তুলে ওদের মতো হইলে তুলনামূলক ভালো, তাহলে আর বেশি কেউ করবে না। মানে আমি পাঞ্জাবি পরছি, টুপি মাথায় নেই, তখন এটাকে মনে হচ্ছে যে কি পার্কে আসছে নাকি। এর চেয়ে যদি আমি ওইরকম টুপি করতেছে নিজেকে তো একদম প্রপার পুরাটাই নেই, পাঞ্জাবি পায়জামা সুন্দর করে যদি পরি, তুলে না আর তেমন কিছু বলবে না। তারপরে আস্তে আস্তে ওই মানে বিভিন্ন কথার তির্যক বানেই হয়তো আরো পরে দেখে যে এটার চেয়ে তো আরো ভালো হলে এইটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঢিলা ঢালা পোশাক পরতেন, করতেন। তখন দেখি যে টুপি পরা এটা তো অবশ্যই ভালো, কিন্তু দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পাগড়ি পরতেন। তো পাগড়ি পরতে তো অসুবিধা নেই, আমি গরমের দিনে স্যুট পরতে পারি, টাই পরতে পারি, পাগড়ি পরতে পারবো না, অসুবিধা কি সেটাই। তো আলহামদুলিল্লাহ এখানে আমার একটা ন্যাচারাল একটা বেনিফিট আছে, আমার গরম টরম কম লাগে, মানে কষ্ট কম হয়।
গরমে আমার কষ্ট হয় না বেসিক্যালি। তো এটার বেনিফিট আমি হজে গিয়েও পেয়েছি আলহামদুলিল্লাহ। 53 টেম্পারেচারও আমার মানে খুব একটা কষ্ট হয় না, বেসিক্যালি আমি টেরই পাই না অত একটা, আমি আমার কাজ যা করছি এতে আমার প্রবলেম হয় না আলহামদুলিল্লাহ। তো তখন দেখলাম যে টুপির জায়গায় একদিন পাগড়ি একটা এমনি একটু পড়লাম, তখন আমার ম্যানেজার আব্দুর রাজাক ভাই মানে ব্যক্তিগত সহকারী উনি বলছে, স্যার পাগড়ি যখন লাগিয়েছেন আর খুলেন না। ওনার এই কথাটা উনি হয়তো আপনার এই পডকাস্টের মাধ্যমে জানতে পারে, উনি জানে না, ওনার এই কথাটা আমাকে খুব হিট করে যে কোন স্যার? না উনি স্যার না, উনি আমার একান্ত মানে পার্সোনাল সেক্রেটারি, আচ্ছা, ব্যক্তিগত সহকারী। স্যার। একদিন আমি এমনি একটা পড়লাম, আমাকে কে জানি গিফট করছে, একটা এমনিই পড়লাম, একদিন পড়লাম, উনি বলছে স্যার এটা যখন পড়ছেন আর খুলেন না। এটা উনি বললেন, আশা করি উনি পডকাস্টটা দেখতেছেন বা দেখবেন। দেখবে অবশ্যই, কিন্তু ওনাকে এখনও বলি নাই, যদি উনি আমার সাথে অনেক বছর ধরেই আছে আলহামদুলিল্লাহ, সিন্স 2014 সাল থেকে। মাশাআল্লাহ। কিন্তু ওই পরে আমার দেখলাম যে আসলে যেটা পড়তে আমার একটা খারাপ লাগে না, কিন্তু এইটা পরে আমি আমার পাগড়ি পরে আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওইভাবে মানে এমন না যে পাগড়ি না পড়লে গুনাহ হবে, এটা না, কিন্তু উনি তো এটা পড়তেন। তা আমি এটা পড়লে তো আমার তো অসুবিধা নেই, পড়লে তো আমার কাছে ভালোও লাগে। হ্যাঁ, পরে এখন অবস্থা এমন হয়েছে খালি টুপি পরে হাঁটতেই বরং আমার কাছে ইতস্তত লাগে, বা যেহেতু আপনি খালি অভ্যস্ত হ্যাঁ হয়ে এতে গেছেন। আমি অভ্যস্ত হয়ে গেছি, আমার কাছে এটা ভালো লাগে। তো বিভিন্ন লোকের বিভিন্ন কথায় কিছু কিছু করে আরও বেশি এদিকে মানে হয় এদিকে থাকো নয় ওদিকে থাকো, মাঝামাঝি নাই। সেটাই, এইটা একটা ইম্পর্টেন্ট লেসন। এইটা আমার মানে ক্ষেত্রে বাঙালি সংস্কৃতিটা যেরকম যে দুই নৌকায় পা রেখে চলা, সময় মতো কিছু ইসলামী আবেগ, মানে বয়স শেষে হজ করতে হবে, একটু দাড়ি রাখতে হবে, বয়স শেষে বোরকা পড়তে হবে, শেষ বয়সে গিয়ে আবার সামাজিকতা মেনটেন করতে হবে, মানে বিভিন্ন জায়গায় সামাজিকতার নামে বিভিন্ন কিছু করতে হবে। তো আল্লাহ আমাদের স্যার হেফাজত করুক। একটা একটু আনকমফোর্টেবল কোয়েশ্চেন তাও করি, মাথায় আসলো। স্যার এই যে পরিবর্তনটা, এটা তো খুবই রিসেন্ট, খুব বেশি সময়ের না, যেহেতু কোভিড বলতেছেন। হ্যাঁ 2020 19-এর শেষ 20 এরকম খুব বেশি সময় স্যার হয় নাই আপনার টোটাল লাইফের হিসাবে। তখন থেকে এখন পর্যন্ত স্যার এই পরিবর্তনটার কারণে কি কেউ আপনার সাথে সম্পর্ক ছিন্ন করছে? আপনার কলিগ মেডিকেল কমিউনিটির মধ্যে সম্পর্ক ছিন্ন বলতে আগেও অনেক ভালো ক্লোজ সময় কাটাইতেন, কিন্তু জাস্ট এই পরিবর্তনটার কারণে আপনার বা কাউকে ছাড়তে হয়েছে লাইফে, কারণ এটা তো মুসলিমদেরও একটা ইম্পর্টেন্ট একটা রুলিং যে আল্লাহর জন্য সম্পর্ক গড়ায় না, আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করা। এক্স্যাক্টলি। আর আপনি যেরকম স্যার, এটা তো আমরা জানি, আমি তো দু একটা ঘটনা বললাম, আমরা জানি আপনি কতটা স্ট্যান্ডার্ড মেনটেন করেন। তো এইটার জন্য কি স্যার কোনো কাউকে নাম না নিয়ে স্যার, মানে এটারও কিছু হয়েছে কি না? না এরকম তেমন কিছু না, তেমন কিছু না। তারপরেও একদম কিছু না সেটাও আবার বলা যাবে না। কিছু বন্ধু বা শুভাকাঙ্ক্ষী যারা আগে সবসময় একসাথে হেঁটেছি, খেয়েছি, চলেছি, তারা যেমন অনেকে এটা নিতে পারে না। স্পেশালি কিছু যেমন ধরেন মিউজিক বা এগুলার এগেনস্টে যখন আমি থাকি এখন, আগে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, নিজের গুনার কথা বেশি বলতে হয় না, আমি খুব মিউজিক পছন্দ করতাম, অলমোস্ট ম্যাক্সিমাম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আমি প্লে করতে পারি। হ্যাঁ, তো হোয়াট এভার, তখন দেখা যেত যে তো ওই সময় যাদের সাথে খুব বেশি বন্ধুত্ব ছিল তারা নিতে পারে না change। অনেকে বলতে স্পেশালি 2-1 আসলে খুব মানে ইয়া করে যে ও এখন এরকম ঘোরা হয়ে গেছে, একদম হুজুর হয়ে গেছে এখন। আর বিভিন্ন প্রেক্ষাপটে কেউ কেউ যখন খুব নেগেটিভভাবে বলে যে লেবাসধারী বা এটা, এগুলো মানে শুনলে দূর থেকে অন্যের ভাবে শুনতে খারাপ লাগে মাঝে মধ্যে, কিন্তু এইটা ইমানকে আরও স্ট্রং করে। আসলেই স্যার ঠিকই বলছেন। এই ব্যাপারটা আপনাকে একটা জিনিস একটা বলি, আর ক্ষেত্র বিশেষে আমি কিন্তু চুপ থাকি না, আমার সামনে কেউ কথা বললে আমি উত্তর দিয়ে যাই, সেটা যত পোলাইটলি যেভাবে দেওয়া যায়। আপনাকে নাম না বলে একটা ইনসিডেন্সের কথা বলি, এটা আমার কাছে খুব মানে মজা লাগে শেয়ার করতে, এটা আমি আরও একাধিক জায়গায় আলোচনা করেছি। একটা খুব কর্পোরেট হাসপাতাল আমি যেখানে যাই এবং যেখানে অপারেশন করি রেগুলার, ওইখানে বাংলাদেশের একদম সর্বোচ্চ লেভেলের ডাক্তার বড় বড় সার্জনরাই সেখানে অপারেশন করেন। তো একদিন আমি অপারেশন করতে ঢুকছি ডাক্তারদের সার্জনস চেঞ্জ রুমে, আমি ড্রেস পরছি, আমাদের একজন একদম সম্মানিত শিক্ষক আমাকে মানে আমাদের শিক্ষক একদম সোজা কথায়, উনি বের হচ্ছেন, উনি নামাজ পড়ে উনি ড্রেস চেঞ্জ করে উনি বের হচ্ছেন হাসপাতাল থেকে, আমি মাত্র ঢুকলাম। তখন আমাকে দেখে বলছে, এই বাউল কী খবর? তা আমার চুল বড়, আমি সুন্নতি চুল রাখি, তখন চুল আরও বড় ছিল। স্যার আমি আসলে ক্যাচ করি, বাউল বলছে? আমাকে বলছে হ্যাঁ বাউল। আচ্ছা আচ্ছা বাউল কী খবর, চুল টুল কাটো না এই সেই, তো বলে মানে উনি একটু ইয়ার কি বা টিটকারি মজার দিল চলে আর কি। একটু বলছেন। আমি হাসতে হাসতে ওইখানে ওনার চেয়ে জুনিয়র কিন্তু আমার চেয়ে অনেক সিনিয়র,
আরেকজন অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন। তো সঙ্গত কারণ নাম মেনশন করলাম না। হ্যাঁ অবশ্যই স্যার। ওই স্যার ওখানে ছিলেন। আমি হাসতে হাসতে, অনেক সিনিয়র মানুষ, উনি রিটায়ারমেন্টে চলে গেছেন, ওই স্যারকে আমি বলছি, স্যার আপনার নবীর চুল এরকম ছিল। মাশাআল্লাহ। স্যার কিন্তু বের হয়ে যাচ্ছেন, ওই ডেলিভারি দিয়ে বের হয়ে যাচ্ছেন। আমি এটা, স্যার জাস্ট কয়েক সেকেন্ড দাঁড়ালেন, বলে যে ওর সাথে তো কথা বলা যাবে না। আমি বলছি, স্যার এটা নিয়ে কথা বলে আসলে একটু বুঝে বলতে হবে। আরে বাপরে স্যার, এটা আপনি একজন সিনিয়র হ্যাঁ, ডাক্তারকে বলে আলহামদুলিল্লাহ দিয়েছেন। বললাম। তারপরে এই প্রসঙ্গে আরেকটা কথা আমি বলবো, এটা আপনি কখন বলতে পারবেন। এখন স্যাররাও চেম্বার করে, আমরাও করি, আমাদের সম্মানিত শিক্ষকদেরকে সম্মান করি, কিন্তু যখন এই জায়গাটায় এসে একটা ইসলাম বা ইমানের সাথে সাংঘর্ষিক একটা বিষয় দাঁড়ায়, তখন সেখানে কথা বলতে হবে। হ্যাঁ, যদিও অনেক সময় অনেক স্টুডেন্টরা যার সামনে পরীক্ষা, সে সব কথা বলতে পারবে না, এটাই স্যার। বললে কিছু গণ্ডগোল আমরা জানি সেই। কিন্তু ইমানের সাথে সাংঘর্ষিক বিষয় হলে অবশ্যই বলতে হবে। এটা তো ইমানের বিষয় না, এখানে একটা সুন্নাহ পালন বা এই ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্র্যাকটিসের বিষয় নিয়ে কথা হচ্ছিল। তো এই জন্য যখন আমাকে ওইটা বললেন, আমি এটা স্যারকে এটা বলে সঙ্গে সঙ্গে অন্য যে ছোট স্যার ছিলেন, মানে অ্যাসোসিয়েট প্রফেসর স্যার, তখন বললেন যে এই কী বললো বলো তো। আমি বললাম যে হ্যাঁ স্যার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল সারা জীবনই বড় ছিল, উনি কখনোই চুল ছোট করেন নাই তেমন। কখন করেছেন? উনি জীবনে একবার হজ করেছেন, 3 বা 4 বার ওমরা করেছেন, এই প্রতিবার উনি মাথা ন্যাড়া করেছেন। সেই ন্যাড়া মাথা থেকে চুল বড় হয়ে সব স্টেজ পার হয়ে আসে। এই জন্য চুল যে কোনো সাইজের রাখাটাই সুন্নাহ, যদি সেটা আল্লাহ রসুল যেভাবে রেখেছেন সেভাবে হয়। সেটা কেমন? চুল যখন ন্যাড়া মাথা থেকে চুল বড় হয়, তখন সব দিকে সমানভাবে বড় হয়, মোরলেস অলমোস্ট সেম। তো এইভাবে দেখবেন যে অনেক বড় বড় আলেম ওলামারা চুল ছোট ছোট, কিন্তু দেখবেন সব দিকে মোটামুটি সমান। এমন না যে একদম এক পাশ থেকে একদম ন্যাড়া করে ফেলছে, এরকম না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের বর্ণনা 3 ধরনের। ওনার চুল ছিলেন লম্বা, কান পর্যন্ত, ঘাড় পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত, এই 3 রকম লেংথের কথাই পাওয়া যায়। তো এটাকে বলে ওয়াফরা, লিম্মা, জুম্মা। এই 3 প্যাটার্নে ওনার চুল রাখতেন। তারপর আরেক বর্ণনায় আসছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় আসছেন, এমনকি কখনো কখনো সফরে যখন যেতেন, চুল এতটাই বড় হয়ে যেত এবং উনি মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল বেনি করে দিতেন, 2টা 3টা 4টা বেনি করে দিতেন। তো ওইভাবেও ওনার অনুকরণ রাখা যেতে পারে। তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো আমাদের কোনো তুলনার মানে কোনো সুযোগই নেই। উনি বিশ্বের সর্বকালের সবচেয়ে সুদর্শন, সব ধরনের দুনিয়া এবং আখিরাতের সমস্ত ভালো ভালো গুণাবলী দিয়ে আল্লাহ তাআলা ওনাকে তৈরি করেছেন। তো আমরা কি করতে পারি? ওনার অনুসরণ করার চেষ্টা করতে পারি। হ্যাঁ উনি বড় চুল রেখেছেন বিধায় আমি ওনার মতো বড় রাখার চেষ্টা করেছি। আমার চুল তো আর ওনার মতো হবে না, কিন্তু ওনার মতো রাখার চেষ্টা করেছি। এখন আপনি যদি এটাকে নেগেটিভভাবে নেন, এটা আপনার বিষয়, এটা আমার বিষয় না। রাইট। আমি আমার নবীর মহাব্বতে চুল বড় রেখেছি, এটাকে আমি বলছি না যে এটা রাখতেই হবে আপনাকে, নো, নট লাইক দিস। আমি আমার নবীর মহাব্বতে মাথায় পাগড়ি পরেছি, আপনাকে রাখতে বাধ্য করছি না, বলছিও না যে এটা করা ফরজ বা এটা না করলে আপনি গুনাহগার হবেন, না, এটা না। ওনার মহাব্বতে আমরা যাই করব, এর বিনিময় মূল্য আল্লাহর কাছে আছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সুন্নত এবং সব কর্মপন্থা অনুসরণ করা, ওই অনুযায়ী চলা আমাদের জীবনের চলার পথের পাথেয় এবং দুনিয়া এবং আখিরাতের মুক্তির সব উপায়। ধরনের ব্যবস্থা হতে পারে ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা যদি ওনাকে ফলো করি, সেটা যে কোনোভাবেই হোক। নজরুল ইসলাম কাসেমি হুজুর একদিন বলেছিলেন যে কোনো যুবক হয়তো বা চুল রাখার জন্য আল্লাহর কাছে মাফ পেয়ে যেতে পারেন, যে আমি আমার নবীর সুরতের সাথে মিল রেখেছি। এটা ওনার কথা। তো এই জন্য নবীর যে কোনো একটা সুন্নাহ যদি আমি বেশি ধারণ করতে পারি, সেটা তো আমার জন্য লাভ। আমি এটা থেকে কেন দূরে থাকবো? যদি এ থেকে আমি বেনিফিটেড হই এবং এতে আমার যদি কোনো কষ্ট না হয়, তো এটা করতে তো কোনো অসুবিধা নেই। তো সেই জন্য এই জায়গাগুলোতে আসলে অনেক কাজ করার আছে। এই যে আমি সবসময় একটা জিনিস বলি যে আমাদের সময়কার, মানে আমরা যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম আর এখনকার আপনাদের মধ্যে আমি দেখি এখন বিস্তর পার্থক্য। একটা অন্য ধরনের একটা বৈপ্লবিক পরিবর্তন সোসাইটিতে কীভাবে যেন হয়ে গেছে, আল্লাহ তাআলা করেছেন। এটা কেউ ইন্টেনশনালি করেছেন এটা বলা যাবে না, আল্লাহ তাআলা করেছেন। সেটা কেমন? আমরা যখন মেডিকেলে ভর্তি হই ফার্স্ট ইয়ারে, তখন আমাদের ব্যাচে আমার জানা মতে বা যতটুকু মনে পড়ে, একটা মাত্র ছেলে যার দাড়ি ছিল। আমরা তাকে সবাই ডাকতাম হুজুর আলামিন। সে এখন নেফ্রোলজিস্ট, খুবই ভালো করছে মাশাআল্লাহ। সে এখনও সুন্দর তার আগের মতোই মেনটেন করছে। কিন্তু পুরা ক্লাসে একজন ছিল। 161 জনের মধ্যে একজন মাত্র ছেলের দাড়ি ছিল। আর এখন যখন আমি আপনাদের কোনো একটা মিটিংয়ে গেলাম বা মসজিদে হোস্টেলে গেলাম বা যে কোনো সময় দেখি,
আমি অবাক হয়ে যাই যখন দেখি প্রায় সবার মুখে দাড়ি, ছোট বড় যাই হোক সবাই মানে দাড়ি রাখাটা Clean shave এটা নাই। একটা ক্লিন শেভ একদম নাই বললেই চলে। আমি বলতেছি না যে এটা একদম মানে কি বলবো, এই যে এই পরিবর্তনটা না চোখে লাগে। মানে যখন আমাদের সাথে এখনকার কম্পেয়ার করে আমি বলছি মাশাআল্লাহ এরা কোত্থেকে আসছে, আল্লাহর ওলি সব বসে আছে দেখি। এই কথাটা স্যার আপনি আমাদেরকে অনেকবার বলছেন। আমার এত ভালো লাগে এটা। তো আল্লাহ রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরে রাখাটাই জীবনের সার্থকতা। এই জন্য সবাইকে বলি, রিকোয়েস্ট করি যারা পূর্ণবয়স্ক মুসলমান আছেন, আর কিছু না হোক কবরে যাওয়ার সময় আমাদের এই একটা সুন্নাহ নিয়ে যেন আমরা যেতে পারি, কারণ কবরে যাওয়ার সময় সব কিছুই রেখে দেওয়া স্যার হবে, এই একটাই নিতে পারবো আর আমরা। কিছু নেওয়ার নাই আসলে। হ্যাঁ, কারণ যেভাবে কবরে যাচ্ছে তাকে কিন্তু সেভাবে উঠানো হবে আর আবার। একটু আগে একটা কথা বলছিলেন যে ওই বয়স হলে হস্টচ করে একবারে এসে সব দাড়ি টাড়ি রাখবো, পর্দা করা শুরু করব। এখন লাইফের তো কোনো গ্যারান্টি নেই, Guarantee সবাই নেই, জানে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা কেন জানি প্রিপারেশন নেই না। তো আমার ইয়াটা হচ্ছে যে এই প্রিপারেশন থাকা উচিত, এই মুহূর্তে যদি আমি মরে যাই যেন আল্লাহ আমাকে দোষী না বানায়, আমার যেন নামাজ কাজা না থাকে, ইসলামের যে হুকুম আহকাম বিধানগুলো আছে আমি যেন ওটা থেকে গাফেল অবস্থায় না মারা যাই, আল্লাহ যেন আমাকে ঈমানের সাথে নিয়ে যায়। খুব ভালো হয় যদি সিজদায় থাকা অবস্থায় মারা যায়, যদি শহীদ অবস্থায় মারা যায়, অথবা এরকম ভালো কোনো কাজ করার সময় যেন ঈমানের সাথে নামাজ কালাম সব কমপ্লিট অবস্থায় যেন অজু থাকা অবস্থায় যেন মারা যায়। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই জন্য কয়েকটা জিনিস সবসময় বলি যে বা যারা এখনও পর্দা করেন না, দয়া করে আল্লাহর রাস্তায়, এটা ইসলামের ফরজ বিধান, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আপনার ভালো লাগুক বা না লাগুক, কষ্ট করে এটাকে ভালো লাগান, দেখবেন পরে ভালো লাগতেছে। দয়া করে যারা এখনও পর্দা করে না পর্দা করবেন, যারা নামাজ পড়েন অবশ্যই নামাজ পড়বেন। ইমানদার মুসলিম এবং কাফেরের মধ্যে মেইন পার্থক্য নামাজ, আপনাকে নামাজ পড়তেই হবে। এখন অনেকে অনেক কথা বলবেন যে নামাজ পড়ে ও চুরি করে, এই করে সেই করে, এই মোল্লারা এই করে, দাড়ি লাগা ঘুষ খায়, এগুলো যাই বলেন এটা আপনার মনকে বোঝানোর জন্য বা যা কিছুর জন্য যাই বলেন না বলেন, মূল ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায় না। নিজের আমল আখলাক ভালো করেন, স্বভাব চরিত্র ভালো করেন, গুনাহ থেকে দূরে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দেন। গুনাহের সাগরে তো আমরা আছি, সারাক্ষণই আমাদের গুনাহ হতেই থাকে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, কোনো হিসাব ছাড়া যেন বেহিসাবে আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেন। এটাই হোক জীবনের মানে আমাদের সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ চাওয়া পাওয়া হচ্ছে এইটা। পার্থিব জীবনে আমাদের যা কিছু দরকার হয় সেটা আমরা স্পেশালি যদি, যেহেতু এটা মেডিকেল একটা পডকাস্ট, এটা বলতেই হচ্ছে, ডাক্তারদের জীবনে বেসিক্যালি আসলে বেসিক ডিমান্ডগুলো পূরণ হয়ে যায়। ফিনান্সিয়াল যে ক্রাইসিস অনেক জায়গায় থাকে, ডাক্তারদের মোটামুটি সবাই যে এমবিবিএস পাস করেছে বা যে পরবর্তী পোস্ট গ্র্যাজুয়েশন করেছে, যদি লাইফকে আপনি ডিফাইন করেন, চাহিদাকে যদি সীমিত করেন, আল্লাহর কাছে যদি সারেন্ডার করেন, দেখবেন জীবন অনেক আনন্দের। আলহামদুলিল্লাহ। হয়তো হ্যাঁ ঠিক আছে বলছেন যে আপনি দিনে কবে আসছেন ভাই, এই কথাগুলো আসলে এরকম না। আমরা সবসময় আল্লাহর মানে ইবাদত করেছি, নামাজ পড়েছি, সবই ঠিক আছে, কিন্তু এই সবসময় মাথায় এইটা থাকা উচিত যে আমাকে যাইতে হবে জান্নাত, অন্য ডেস্টিনেশন চিন্তা করব না। মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার সময় চিন্তা ছিল ডিএমসি হইতে হবে, ঢাকা মেডিকেল হোক না হোক, মানে মেডিকেলের চান্স তো পাইতেই হবে, এটার কোনো অল্টারনেটিভ নাই। আর আমি বোকা হই আর যাই বলি, আমি নরডেম কলেজ ছাড়া কোনো কলেজে ফর্ম কিনিও নেই, ওটা মাথাও আসে না, আমি চান্স পাবো না কেন। তো আমাদের ডেস্টিনেশন হবে এরকম যে আমাকে জান্নাতে যাইতেই হবে, রাইট। আমাকে তৈরি করা হয়েছে জান্নাতের জন্য, আমি অন্য জায়গায় যাবো কেন? এইটার জন্য যা করা দরকার সব করতে হবে। আমাদের প্রফেশন আলহামদুলিল্লাহ এত ভালো একটা প্রফেশন, কে কী বলবেন, কে কীভাবে দেখবেন আমি জানি না, কিন্তু এটা আমি সবাইকে বলি, আমার স্টুডেন্টদের বলি, পেশেন্টদেরকে বলি যে আমি এই প্রফেশনে এসে অত্যন্ত আনন্দিত। কেন? শায়েখ আহমদুল্লাহ সাহেব একদিন বলতেছিলেন, ওনার অসুস্থ হওয়ার পরে উনি একটা মাহফিলে গিয়ে বলছিলেন বা বিভিন্ন সেমিনারে বলেন, যদি অন্য কোনো প্রফেশনে যাওয়ার থাকতো, সবচেয়ে পছন্দ উনি করতেন ডাক্তারি প্রফেশন। কেন? একটা হাদিস বলে শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আসছে এটা, কোনো ব্যক্তি যদি একজন রোগীকে যদি দেখতে যায়, চিকিৎসা না শুধু দেখতে যায়, যদি তিনি দিনের বেলা দেখতে যান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যদি তিনি রাত্রে দেখতে যান সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত, ফেরেশতারা তার জন্য দোয়া করে। কতজন ফেরেশতা জানেন? 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। তো একটা রোগী দেখতে গেলে 70,000 ফেরেশতা আপনার জন্য মোটামুটি 12 ঘন্টা ধরে দোয়া করতে থাকবে। আপনি খালি চিন্তা করেন কোন প্রফেশনের মানুষ, আমার প্রফেশনের কারণে হোক আর যাই হোক,
আমাকে প্রতিদিন একটা না অনেক রোগী দেখতে যাইতে হয়। এখন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা যদি নিয়তের উপর কর্মফল নির্ভরশীল, আমার মনে যদি ওই নিয়ত থাকে আমি ওই রোগীটাকে দেখতে যাই, ওর একটু সেবা করার চেষ্টা করি, ওর একটু ভালো করার চেষ্টা করি। আমি তো ওকে ভালো করার জন্যই তো আমার ডাক্তারি বিদ্যা শিখা এত কিছু। যদি ওর ভালোর জন্য যদি আমি ওখানে যাই, ওকে দেখতে যাই, তাহলে আমার জন্য এই মিনিমাম 70,000 ফেরেশতা দোয়া করবে এক রোগী দেখতে গেলে। একটা রোগী তো আর দেখতে যাচ্ছি না, রাইট। তাহলে কী পরিমাণ ফেরেশতা আপনার জন্য আমার জন্য দোয়া করতে থাকে। তো এই ফেরেশতারা দোয়া করলে, ফেরেশতারা হচ্ছে নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই। আমি সারাদিন গুনাহের কাজ করি, মিথ্যা বলি, ভুল বলি, তো আমাদের গুনাহ হয়ে যায়। ফেরেশতা যদি আমার জন্য দোয়া করে, আর কিছু দরকার আছে? না স্যার। ওর দোয়া তো বুলেটের মতো, বিদ্যুতের মতো আগে কবুল হয়ে যাবে। এই জন্য এই ফেরেশতার দোয়াটা নিজের অ্যাকাউন্টে নেওয়াটা জরুরি। এইটা বিলিভ করি যে ডাক্তাররা ডাক্তারি করতে যেখানেই যাক, 1 রোগী দেখুক, 100 রোগী দেখুক, 1000 রোগী দেখুক, হাসপাতালে দেখুক, আপনি যদি হাসপাতালে নাও দেখেন, চাকরি বাকরি নাও করেন, রাস্তাঘাটে ওয়ান্স এ ডক্টর ইজ ডক্টর ফর এভার। আপনি যদি একবার ডাক্তার হন, আপনি আজীবনের জন্য ডাক্তার। আপনি স্টুডিওতে বসেছেন, হয়তো বা স্টুডিওতে যিনি ক্যামেরা চালাচ্ছেন, একটু পর উনি এসে বলবেন যে স্যার আমার তো নাক বন্ধ হয়ে যায়, আপনি তো নাকের ডাক্তার, একটু দেখে দেন, আমার তো কানে ব্যথা, একটু দেখে দেন। আমি ওনারা দেখবো, ওই নিয়তে দেখবো, আল্লাহ তাআলা আমার জন্য বরকত দিবেন, সব দিবে। তো এই জন্য এই প্রফেশন হচ্ছে ভালো কোনো প্রফেশন হইতে পারে বলে আমার ধারণা নেই। আপনি শুধু খালি নিয়ত রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নিয়তে বরকত দিয়ে দিবে। এবং জীবনে সুখ শান্তির জন্য খুব বেশি কিছু দরকার নেই, যেটুক দরকার ডাক্তারদের এটা হয়েই যায়। আর চাহিদাকে যদি সীমার মধ্যে রাখেন, তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা এমনি ইনকাম অনেক বাড়ায় দেয়। আমাদের সব ধরনের আয় অনেক বরকত দিয়ে দিছে, যখন যা চাহিদা ছিল তার চেয়ে বেশি দিয়ে দিছে। তো ওই চাহিদাতে যখন আপনি সীমিত থাকবেন, তখন আপনার জীবনে সুখ ছাড়া অন্য কিছু আসবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং একা সুখী না, আশেপাশের লোকজন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, রোগী, সবাইকে ভালোবাসবেন, সবার জন্য কিছু চেষ্টা করবেন ভালো কিছু করার। আর যাই হোক ক্ষতি করবেন না, করার চেষ্টা করবেন না, আল্লাহর কাছে দোয়া চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ঢেলে দিয়ে দিবেন। এই প্রসঙ্গে আমি শেষ করতে পারি না, আরেকটা হাদিসের কথা না বললেই না। ফেরেশতারা দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতারা দোয়া করতে থাকে 7 ধরনের ব্যক্তির জন্য। এর মধ্যে একটা হচ্ছে অজুতে থাকা ব্যক্তি, যে প্রথম কাতারে বসা, নামাজের জন্য অপেক্ষমান ব্যক্তি, প্রথম কাতারে বসে থাকা ব্যক্তি। তাহলে অজু গেল, নামাজে প্রথমে কাতারে যে বসলো, আর নামাজের জন্য যে অপেক্ষা করতেছে, এই সবগুলো লোকের জন্য ফেরেশতারা দোয়া করে। এরপর অন্য কোনো ব্যক্তির জন্য যে কল্যাণ কামনা করে, আমি বললাম আল্লাহ আমার এই ছোটো ভাইয়া রিজিকে হায়াতে বরকত দান করেন, ওনারা দেশের সর্বোচ্চ স্থান দিয়ে দেন। আমি বললাম এটা জাস্ট আয়নার মতো, ফেরেশতারা আমার জন্য একই দোয়া করবেন। আমি দোয়া করলাম এই ভদ্রলোকের জন্য, ফেরেশতারা দোয়া করলো আমার জন্য, যে আল্লাহ এই লোকটা কত ভালো, আরেক ভাইয়ের জন্য দোয়া করছে, এর দোয়া কবুল করেন, মানে একেও আপনি এটা করে দেন। তো এই জন্য অন্যের কল্যাণে যে তার শক্তি সামর্থ্য পয়সা খরচ করে, তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। এই জন্য এই ফেরেশতাদের দোয়াটা নেওয়া জরুরি। এবং এই যেটা বললাম যে ইফোর্ট দেন, চিন্তা করেন, কষ্ট করেন, টাকা খরচ করেন অন্যের জন্য, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। এই জন্য এই ফেরেশতাদের দোয়াটা পাওয়ার জন্য অন্যের ভালো করার চিন্তা থেকে কখনোই দূরে সরা যাবে না। যদি খালি পয়সা খরচ নাও করতে পারেন, চিন্তা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বারাকা দিবে, আমাদের জীবনগুলোকে সুন্দর করে দিবে ইনশাআল্লাহ। আর এই অন্যের ভালো করার সবচেয়ে বেস্ট পেশাটাই তো স্যার ডাক্তার। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার। আমরা প্রত্যেক দিন দেখি কি পরিমাণ মানুষ কত রকম অসহায় থাকে। আপনি আপনার চেয়ারে বসে একটা রোগী ফ্রি দেখে দিলেন, ওর টাকা দেওয়ার সামর্থ্য নেই, দিল না। সব রোগী টাকা দিচ্ছে, 2-4 জন রোগী না দিলে কিছু যায় আসে না। জীবন কত কঠিন, এটার জন্য আসলে এটা আপনারাও বলেন আমাদেরকে, ঢাকা মেডিকেলে ইমার্জেন্সিতে একদিন না 10 মিনিট ঘুরলেই হবে। জীবন যে কত কঠিন এটা বোঝার জন্য। একেবারে তার মানে স্যার ওই যে মানুষের বেনিফিটের জন্য কাজ করা, ফেরেশতাতে দোয়ার জন্য, এটার সবচেয়ে বেস্ট প্রফেশনই তো স্যার। আমরা ওই দিকে যাচ্ছি, আপনি অলরেডি আছেন, দোয়া পাচ্ছেন স্যার মানুষের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার এত এই জায়গায় কাজ করার সুযোগ, সব ঢাকা মেডিকেলের মতো জায়গায় যদি থাকেন বা যে কোনো পেরিফেরিতে যদি যান, দেখবেন রাস্তায় রোগী, গরিব রোগী, খেতে পায় না, ওষুধ কিনবে কি দিয়ে, এই সারা বাংলাদেশে আপনি এই জিনিস দেখবেনই। তো আপনি চাইলেই এদের হেল্প করতে পারেন, চাইলেই ওকে একটু বলে দিলেন যে এইভাবে যান, এখানে গেলে ফ্রি ওষুধ পাবেন, আচ্ছা ঠিক আছে, ওষুধ কিনতে পারেন না, এটা জরুরি, আপনি 100-200 টাকা দিলেন, 1000 টাকা দিলেন, যা খুশি আপনি দিলেন, যা দিবেন তাই বোনাস। এই জন্য তারপর দেখা গেল ওর হাত নাই, ওর পা নাই, ওর এইটার জন্য সেলাই লাগবে, এই করো, সব জায়গায় আপনি আপনার অর্থ দিতে পারেন, জিনিস দিতে পারেন,
আপনি তাকে যে কোনো জায়গায় প্রোভাইড করতে পারেন, যে কাউকে একটু বলে রিকোয়েস্ট করে দিতে পারেন যে আপনি এখানে না। আমি আমার স্টুডেন্টদেরকে আরেকটা কথা বলতাম, ঢাকা মেডিকেলের মতো জায়গায় আপনি দাঁড়ায় থাকলে আপনার সওয়াব হবে। কেন? এটা পুণ্যস্থান। কেন? মানুষজন এখানে এসে পাগল হয়ে যায়, আমি এখন পা ভাঙছে, আমি কই যাব, এখানে এই ইনজুরি হয়েছে, আমি কোথায় যাব, তো লাইফ কতটা খুঁজতে ডিফিকাল্ট খুঁজতে বোঝা যায়। মাথা নষ্ট হয়ে যায়। তা আপনি যদি আপনি জানেন যে এই ওয়ার্ড এদিকে, এই ওয়ার্ড এদিকে, টয়লেট এদিকে, প্রশাসনিক ভবন এদিকে, আপনি ওখানে জাস্ট দাঁড়িয়ে থাকেন, একটা মানুষকে আপনার রাস্তা দেখা দেবেন, এই যে এদিকে যান, এটা অনেক সওয়াবের কাজ, অনেক সওয়াবের কাজ। প্রতিটা ভালো কাজই সাদাকা। আপনার আমলনামায় খালি পজিটিভ জিনিস লেখা হতেই থাকবে। তো এই জন্য আপনি বললেন যে আচ্ছা আমি ওই রাস্তায় যাচ্ছি, চলেন আমার সঙ্গে চলেন, একটু আগে দিয়ে গিয়ে আপনি দিয়ে আসলেন, এই ওয়ার্ডে একটু দেখাই দিলেন, বা বললেন যে সোজা যান, 10 কদম পরে বামে যান, শেষ, টিকিট কাউন্টার এইদিকে যান। তো আপনি খালি নিয়তটা যদি আপনার থাকে মানুষের হেল্প করা, আপনি রাস্তাঘাটের যে কোনো জায়গায় দাঁড়িয়ে থেকেই হেল্প করতে পারবেন। বিশেষ করে ঢাকা মেডিকেল বা এরকম বড় জায়গায় যদি আপনি থাকেন, বা যে কোনো পেশেন্টের, আপনি যে উপজেলা হাসপাতালে আছেন সেখানে আপনি টিকিট কাউন্টারের আশেপাশে আছেন, লোকজন সেই রুম কোন দিকে, ওই রুম কোন দিকে, 34 নম্বর কই, 21 নম্বর কই, খুঁজে পায় না। এটা স্বাভাবিক, একটা জায়গায় গেলে আমরা খুঁজে পাই না। আপনি শুধু রাস্তাঘাট দেখায় দেন না, এটাই অনেক সওয়াবের কাজ। আজকে একটা হাদিস পড়েছে সকালবেলা, যেহেতু সুযোগ পেলাম বলেই নেই। সকালবেলা পড়লাম, মদিনার রাস্তায় একজন সাহাবী হেঁটে যাচ্ছিলেন, পথের উপর একটা গাছের ডাল দেখতে পেলেন, যে একজন হাঁটার সময় হয়তো একটু ব্যথা পেতে পারে, উনি এই অংশটা নিয়ে সরিয়ে রেখে আসলেন। কাউকে কিছু বলেন নাই, কেউ ওনাকে করতে বলেননি, উনি করলেন। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে এটা যেভাবেই হোক জানিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এক মিটিংয়ে বসেছেন, সঙ্গে অন্য সাহাবীরা আছে। তখন আল্লাহ রাসূল বললেন যে আমি দেখলাম জান্নাতে একজন চলে গেছে শুধুমাত্র ডাল কুড়ায় সরিয়ে রাখার কারণে। এইটা শুনে ওই সময় অন্য যে সাহাবীরা সেই ডালটা দেখেছিল সরানি, তারাও আল্লাহু আকবার, তো আমিও সরাইতে পারতাম। একটা ডাল সরানোর কারণেই আল্লাহ তাকে এই জান্নাত দিয়ে দিছে। তো আল্লাহ তাআলার কাছে ছোট কোনো ভালো কাজ দৃষ্টির অগোচরে না, এবং কোনটার উসিলে আপনাকে আল্লাহ মাফ করে দিবে এটা আল্লাহ তাআলা জানে, কেউ জানে এটা না। আমি আর আপনি জানি না। সম্পূরক আরেক হাদিসে আসছে, আপনি আপনার আমল দিয়ে কখনো জান্নাত যেতে পারবেন না। এক ভদ্রলোক একটা নির্জন দ্বীপে আটকা পড়ে, খুব আল্লাহর আবেদ বান্দা ইবাদতকারী, উনি একটানা 500 বছর, কয় বছর, 500 বছর 500 বছর শুধু আল্লাহর ইবাদত করেছে। উনি বলেছেন যে আমি কোনো গুনাহ করব না, তখন মানুষ অনেক লম্বা হায়াত পেত। উনি কোনো গুনাহ করে নেই, এই অবস্থায় উনি সবসময় দোয়া করতে, আল্লাহ আমাকে সিজদার মধ্যে মৃত্যু দিয়েন। পরে উনি মারা গেলেন। মারা যাওয়ার পরে ওনাকে যখন হাসরের মাপঝোঁক হচ্ছে বা হবে, তখন বলা হইল যে কী আশা করে, উনি বলল যে আমি আমার আমলের দ্বারা জান্নাত আশা করি। তখন আল্লাহ বললেন আমল দ্বারা, মানে আল্লাহ বললো যে আল্লাহর রহমতে জান্নাতে ঢুকো। তখন সে বলে যে আমার আমলের দ্বারাই তো আমি যাব। উনি জাস্ট এইটা চিন্তা করেছেন। তাকে বলা হইলো তোমার চোখের যে নিয়ামত, তুমি যে চোখে দেখতে পাও, এইটার নিয়ামত প্রকাশ করতেই তোমার এই 500 বছরের আমল ফেরেশতাদেরকে কোনটা বলা বেশি? হয়েছিল স্যার যে মিজান নিয়ে মাপ আসা দাও। হোক, শুধু Exactly. এই তোমার চোখের চোখের যে দৃষ্টির নিয়ামত, নিয়ামতটা, এই এই নিয়ামতটাকে মাপো। পাল্লায় মাপবে। এই পাল্লায় মাপাটা, চোখের নিয়ামতটা 500 Exactly. বছরের টোটাল ইবাদতে ইবাদতের ভারী চেয়ে হয়ে গেছে। ভারী হয়ে গেছে। তখন আল্লাহ বলে যদি দেখো এই নিয়ামত হিসাব করি, তাহলে তার ডেস্টিনেশন জাহান্নাম। তখন সেই আবেদ লোক কান্নাকাটি করে বলে আল্লাহ আপনার রহমতেই আমাকে জান্নাতে দেন। জান্নাত দিয়ে দেন। তখন আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিল তার রহমতের কারণে। এই জন্য আমি কত আমল করলাম এইটা নিয়ে বড়াই করারও কিছু নাই। এইটা যে আমাকে জান্নাতে নিয়ে যাবে এইটাও না। আল্লাহ যদি গাফুরুর রহিম, আফুন করিম, যদি উনি আমাদের মাফ করে দেন, রহমানুর রহিম, উনি যদি আমাদেরকে রহমত দিয়ে উনি পার করে দেন, তাহলে পার হয়ে গেলাম। যে কোনো একটা ভালো কাজের উসিলায় হয়তো উনি পার করে দিবেন। এই জন্য আমাদের সব ধরনের ভালো কাজে নিজেদের ব্যপ্ত রাখা লাগবে, এবং সবসময় মাথায় যেন এই চিন্তাটা থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভালোই রাখবেন ইনশাআল্লাহ। ডাক্তারদের জন্য স্যার এটা মাথায় রাখা জরুরি যে এটা আমাকে আল্লাহ করাচ্ছেন। ওই যে যেমন ওই উদাহরণটা যেরকম স্যার দিলেন হাদিসের, যে যে ব্যক্তি চিন্তা করতেছে যে না আমি আমার আমলের কারণে আল্লাহর কাছে Exactly. পাইতে চাই না, বরং আল্লাহ আমাকে দিয়ে মানুষের সেবা করাচ্ছেন, Exactly, আমাকে exactly. দিয়ে মানুষের রোগ নিরাময় করছেন। যাই হোক স্যার, আমরা আড্ডা দিতে থাকলে এটা আসলে সারা রাত গড়িয়ে পরের দিন সকালের পরে আরো চলতে থাকবে। আপনি স্যার এরকমও মজারই মানুষ। যাই হোক স্যার, আমরা অবশ্যই আরো অনেক গল্প বাকি থাকলো নেক্সট কোনো সিজনে, নেক্সট কোনো এপিসোডে ইনশাআল্লাহ। সময় বের করবেন স্যার ইনশাল্লাহ। আপনাকে পাওয়া মুশকিল, অনেক টাফ, অনেক দিন আগে থেকে বলতেছি, বলে 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 ঈদের পরে আপনাকে ম্যানেজ করা গেল। আমারও সৌভাগ্য আপনাদের সঙ্গে এরকম একটা পডকাস্টে বসেছি। এই ধরনের পডকাস্টে আমি আগে কখনো বসি নাই বেসিক্যালি। তো আলহামদুলিল্লাহ, এটা তো অবশ্যই একটা ভালো প্ল্যাটফর্ম। এখান থেকে ভালো যদি কোনো
মেসেজ আমরা দিতে পারি, অবশ্যই সেটাই আমাদের সার্থকতা। কারণ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা ভালো আয়াত বা একটা ভালো কথাও যদি আমরা পারি, আল্লাহ রাসূলের বা কোরআন হাদিসের জিনিস যদি মানুষের সামনে একটু তুলে ধরা যায়, যদি জানানো যায়, এটাই আমাদের জন্য বেনিফিট। ইনশাআল্লাহ আল্লাহ যদি এর মাধ্যমে বিন্দুমাত্র কারো যদি কোনো উপকার হয়ে থাকে, সেটাই আমাদের সার্থকতা। সবার কাছে দোয়া চাই, যা ভুলভাল বলেছি মাফ করে দিয়েন, কিন্তু যদি কোনো কিছু কাজে লাগে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন, আমার জন্য মাগফিরাত কামনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনাকে নেক্সট এপিসোডগুলোতে অগ্রিম দাওয়াত দিয়ে শেষ করতেছি স্যার। অবশ্যই অবশ্যই আসবেন। আল্লাহ তাআলা ভাগ্যে রাখলে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।